আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো কি দিয়ে? ট্রানজিস্টর ওয়ার্কিং ফাংশন দিয়ে শেষ করবো। কালকে গত ক্লাসে পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি দেখতেছিলাম যে ট্রানজিস্টরের কিছু কনফিগারেশন দেখতেছিলাম, কমন ইমিটার কনফিগারেশন, কমন কালেক্টর, কমন ইমিটার কনফিগারেশন, এবং সেগুলোকে কীভাবে আমরা ট্রানজিস্টরের যে চারটা রিজিয়ন ছিল, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, কাট অফ স্যাচুরেশন রিজন আর রিভার্স অ্যাক্টিভ রিজন। তো কালকে আমরা এই রিভার্স অ্যাক্টিভ রিজনকে বাদ দিচ্ছিলাম গত ক্লাসে, এবং আমরা বলতেছিলাম যে রিভার্স অ্যাক্টিভ রিজন আসলে তেমন কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশানে দেখা যায় না। কিন্তু সত্য কথা হচ্ছে আজকে দেখলাম, আজকে যখন ভার্সিটিতে ক্লাস করতেছিলাম তখন একটা বই দেখছিলাম পেছনে বসে। তা বই দেখতে দেখতে মানে কীভাবে যে এই রিভার্স অ্যাক্টিভ রিজনের একটা অপারেশন সামনে চলে আসলো, আমি অবশ্য এর আগেও কয়েকটা প্রফেসর কাছে জিজ্ঞাসা করছিলাম, স্যার রিভার্স অ্যাক্টিভ রিজনের কোনো কিছু পড়াশোনা করা লাগবে কিনা। তো বললো, ওনারাও একই কথাবার্তা রিপ্লাই দিছে যে রিভার্স অ্যাক্টিভ রিজনে আসলে তেমন কোনো অ্যাপ্লিকেশন নাই, তো ওভাবে আসলে তেমন কোনো স্টাডি মনে হয় না করার দরকার আছে। কিন্তু সত্যি বলতে রিভার্স অ্যাক্টিভ রিজন আসলেই খুব ইম্পর্টেন্ট একটা রিজন। আমরা যখন ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বো তখন যখন ওই যে বানাবো, কী বলে জানি, ট্রানজিস্টর লজিক বানাবো, তখন দেখা যাবে এটা খুবই ইফেক্টিভ, এই রিজনটা তখন কাজে লাগানো হয়। তো যাই হোক, এই রিজনটা আমরা ক্রস একেবারে দিব না, কারণ এই রিজনের অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া গেছে, অন্তত আমি নিজের চোখে দেখতে পারছি যে রিভার্স অ্যাক্টিভ রিজন কীভাবে কাজ করে। তো আমরা মেইনলি অ্যাক্টিভ রিজন, কাট অফ রিজন, স্যাচুরেশন রিজনে থাকবো। যদি চিন্তা করি, কম্পেয়ার করি, তাহলে এই চারটার ভিতর সব থেকে বেশি ইউজফুল হচ্ছে অ্যাক্টিভ রিজন, কাট অফ রিজন আর কি সব থেকে বেশি এই তিনটা ইউজ করা হয়। তো ওইগুলোই আমরা এই জন্য তিনটা দেখবো। তার মানে আমরা দেখছিলাম বিভিন্ন কনফিগারেশন দেখছিলাম, কমন ইমিটার, কমন বেজ এবং কমন কালেক্টর কনফিগারেশন দেখছিলাম, এবং এই কনফিগারেশনগুলোকে কীভাবে আমি অ্যাক্টিভ রিজন আনতে পারি, কাট অফ রিজন আনতে পারি বা স্যাচুরেশন রিজন আনতে পারি, সেই ক্লাসগুলি হচ্ছে গত লেকচার আমাদের ছিল। এবং আমরা ওয়ার্কিং ফাংশন অফ ট্রানজিস্টর শুরু করতে করতে আমরা অফ করে দিয়েছিলাম। তো আমরা আজকে আবার সেইখান থেকে শুরু করবো, ওয়ার্কিং ফাংশন অফে ট্রানজিস্টর থেকে শুরু করব। তাহলে আমরা আমাদের আজকের টপিক শুরু করে দিই। সেটা হচ্ছে ওয়ার্কিং ফাংশন অফ এ ট্রানজিস্টর, অর্থাৎ ট্রানজিস্টর কীভাবে অপারেট করবে। গতদিনে আমরা বলতেছিলাম যে ট্রানজিস্টরের অপারেশন তোমাকে যদি বলা হয় একটা ট্রানজিস্টর বা একটা বিজেটির তুমি অপারেশন লেখো, সত্য কথা বলতে একটা বিজেটির তুমি যদি অপারেশন লিখতে চাও, তাহলে আমরা শুরু করতেছিলাম ওয়ার্কিং ফাংশন অফ এ ট্রানজিস্টর, এবং আমরা বলতেছিলাম যে ট্রানজিস্টরের অপারেশন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা ট্রানজিস্টরের অপারেশন বলো, তাহলে দেখা যাবে যে বইয়ের কথা চিন্তা করো, তাহলে বইতে কী করা হয়? বইতে এরকম করা হয় যে গতানুগতিকভাবে লেখা থাকে যে একটা ট্রানজিস্টরের তিনটা প্রান্ত থাকে, একটা ইমিটার, একটা বেজ, একটা কি কালেক্টর। তাহলে অ্যাক্টিভ রিজন আনতে গেলে বেজ ইমিটার কোন বেজ দেবো? ফরওয়ার্ড দেবো, সুতরাং পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত লাগাবো, এন টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত আমরা লাগাই দেবো, সুতরাং বেজ ইমিটার ফরওয়ার্ড বেজ। এখান থেকে বেস থেকে ইমিটার থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন যাবে, ইলেকট্রন গিয়ে বেস ধারণ করবে, এই সমস্ত বাংলা কথাবার্তা লেখা থাকে। কিন্তু আমরা ওই অপারেশনগুলোই পড়বো, কিন্তু সেটা কোয়ান্টিটি বইতে আগাবো। কোয়ান্টিটি বলতে পারে পরিমাণগত দিক থেকে আমরা আগাবো, তখন দেখা যায় একদম ট্রানজিস্টরের যে অপারেশনটা ফিল করতে পারবা, বুঝতে পারা গেছে? তো সেই কাজটা করার জন্য আমরা আজকের ক্লাস ওয়ার্কিং ফাংশন অফ বিজেটি, এবং একটু ভিন্ন ওয়েতে, একদম আলাদা ওয়েতে, একদম ভিন্নভাবে হচ্ছে প্রেজেন্ট করা হয়েছে ওয়ার্কিং ফাংশন অফ এ বিজেটি অফ এ ট্রানজিস্টর অফ এ বিজেটি। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম, ভাই গত ক্লাসে দেখছি যে ইমিটারের যে সাইজ সেটা সব থেকে কী থাকবে? মডারেট থাকবে, এবং সব থেকে বেশি হবে কার? কালেক্টরের উইডথ সব থেকে বেশি, তারপরে ইমিটার, তারপরে কার? বেজ, এবং বেজ একদম সব থেকে পাতলা হবে, সেটা আমরা কি গত ক্লাসেই বলে দিয়ে আসছি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের সেই বিজেটি, একটু বড় করে দেখালাম, একটু বড় করে দেখালাম। তো ইমিটার হচ্ছে এইটুকু, বুঝতে পারা গেছে? এইটুকু হচ্ছে কি ইমিটার, আর এটা হচ্ছে কি তোমার সেই বেজ। আর এই যে বড় সাইজ দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলতেছি? কালেক্টর। তাহলে ইমিটার মানে এই ইমিটার মানে প্রান্ত, এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা কি বলতেছি? ইমিটার বলতেছি। একদম মাঝখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা কি বলতেছি? বেজ। এবং সব থেকে বড় যে লেয়ার বা সব থেকে বিগ সাইজের যে লেয়ার, এই তিনটার ভেতর, সেখান থেকে যেটা বের করা হবে সেটাকে আমরা কি বলতেছি ভাই? কালেক্টর বলতেছি। তাহলে এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কি বেজ, আর এটা হচ্ছে কি আমাদের সেই কালেক্টর। তাহলে আমরা প্রথমে এনপিএন ট্রানজিস্টর দিয়ে বর্ণনা দেওয়া শুরু করে দিই, তাই কি না? এটা হচ্ছে এন টাইপ ট্রানজিস্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা কি পি টাইপ, এটা কি এন টাইপ। তাহলে দেখো, আমরা যখন এই পিএন জাংশন ফরমেশন দেখছিলাম, তখন এক খণ্ড পি টাইপ সেমিকন্ডাক্টর, এক খণ্ড এন টাইপ সেমিকন্ডাক্টর তখন পড়াশোনা করতেছিলাম, তাই না? তখন এরকমভাবে দেখতেছিলাম না যে এন টাইপের, আমরা যখন ডায়োডে খুব ভালো করে বিস্তারিত পড়াশোনা করলাম ডায়োডে, যে ভাই এই জায়গায় এন টাইপের ভিতর কি কোন চার্জ চলে আসবে? এন টাইপের ভিতর পজিটিভ চার্জ চলে আসবে,
তাই কি না? পজিটিভ চার্জ চলে আসবে কার ভেতরে? এন টাইপের ভেতরে পজিটিভ চার্জ চলে আসবে। তাহলে এই জায়গায় আমরা এরকম দেখতে পাচ্ছিলাম, এবং পি টাইপের ভেতর কি চলে আসবে তখন? সেই পি টাইপের ভেতর কি চলে আসবে? এটাকে আমরা কি বলি? ডিপ্লেশন লেয়ার বলি না? তাহলে এখানে কি চলে আসবে? এখানে নেগেটিভ চার্জ চলে আসবে, নেগেটিভ চার্জ চলে আসবে। আবার দেখতেছিলাম এখানে কি চার্জ চলে আসবে বলো তো একটু? পি টাইপের ভেতর কি আসবে? নেগেটিভ আসবে না? নেগেটিভ চলে আসবে। আবার এন টাইপের ভেতর কি চলে আসবে বলো তো একটু? এন টাইপের ভেতর দেখতেছিলাম হচ্ছে কি চলে আসবে? পজিটিভ চার্জ চলে আসবে এন টাইপের ভেতর। তাহলে বেশ পজিটিভ চার্জ চলে আসলো। এখন ঘটনাগুলো চিন্তা করো। তাহলে এইটা হচ্ছে একটা ডিপ্লেশন লেয়ার বলতে পারি, এই যে এইটুকু হচ্ছে একটা ডিপ্লেশন লেয়ার, আর এইটুকু হচ্ছে আরেকটা ডিপ্লেশন, দুটো ডিপ্লেশন লেয়ার আমাকে এখানে ফর্ম হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এন টাইপের ভেতর এখানে পজিটিভ চার্জ আর পি টাইপের ভেতর এখানে নেগেটিভ চার্জ দেখতেছিলাম, তাই তো? আবার এখানে পিটা পজিটিভ নেগেটিভ দেখছিলাম। তো বিষয়গুলো হচ্ছে দেখো, চিন্তা করো, যখন একটা এন টাইপ আর একটা পি টাইপ লাগাই দেবো, ভালো করে বুঝো, এন টাইপ আর একটা কি লাগাই দেবো? একটা পি টাইপ লাগাই দেবো সেমিকন্ডাক্টরের ভেতর, তাই কি না? তাহলে এটা তো নর্মালি ডিপ্লেশন লেয়ার, কী হবে এখানে? ফর্ম হবে না ডিপ্লেশন লেয়ার? ফর্ম হবে। আচ্ছা দেখো ভাই, সহজ কথা হচ্ছে যে এই জায়গায় যখন আমরা ব্যাটারি লাগাই দেবো, এটা কি ইমিটার, এটা কি বেজ না? তাহলে আমরা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজনে দেখতেছি, আসলে ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজনে কীরকম বিহেভ করতে পারে। তাহলে অ্যাক্টিভ রিজন আনার জন্য ট্রানজিস্টরকে বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড। আর বেস কালেক্টরে দেওয়া লাগবে কোন ব্যাস? রিভার্স ব্যাস দেওয়া লাগবে। তাহলে বেজ ইমিটার কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড। তাহলে বেজ ইমিটার যদি ফরওয়ার্ড ব্যাস দিতে হয়, তাহলে দেখো তো এরকম দেওয়া না? বেস্ট কি টাইপ? পি টাইপ না? বেস কি টাইপ? পি টাইপ। তাহলে পির সাথে ব্যাটারি কোন প্রান্ত লাগাতে হবে? পজিটিভ প্রান্ত লাগাতে হবে। আর এর সাথে ব্যাটারি কোন প্রান্ত লাগাতে হবে? নেগেটিভ। তাহলে এটা দ্বারা এটাকে বলতে পারি ভি বি ই বলতে পারি। তাহলে ভি বি ই দ্বারা এটা কোন ব্যাস প্রাপ্ত হবে? এটা ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে। এই জাংশনটা কোন জাংশনটা বলো তো? এই যে জাংশনটা, এই জাংশনটা কি বেজ ইমিটার জাংশন না? এটা কি বেজ ইমিটার জাংশন না? তাহলে বেজ ইমিটার জাংশনটা এটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে, তাই কি না? প্রবলেম আছে কোনো প্রকারের? একইভাবে দেখো তো, আমরা এখান থেকে বেস কালেক্টর এবার কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস দেওয়া লাগবে না? তাহলে বেজের আর কালেক্টরে কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস দেওয়া লাগবে। তাহলে বেজে আর কালেক্টরে যদি আমার কোন ব্যাস দেওয়া লাগে? রিভার্স ব্যাস দেওয়া লাগে। তাহলে এন টাইপের সাথে ব্যাটারি কোন প্রান্ত লাগাতে হবে? পজিটিভ। আর পিরিয়ড ব্যাটারি কি লাগাতে হবে? নেগেটিভ। তাহলে এটা তো বেজ আর কালেক্টরের মধ্যে ভোল্টেজ লাগাই দিলাম। আগের লেকচারে আমরা বারবার বলতেছিলাম যে আমরা এইখানে আমরা এইখানে কোন কনফিগারেশন ডিজাইন করতে চাচ্ছি? কমন ইমিটার কনফিগারেশন ডিজাইন করতে চাচ্ছি। তাহলে ইমিটারকে রাখতে হবে ইনপুটের সাথেও রাখতে হবে, আবার ইমিটারকে আউটপুটের সাথেও রাখতে হবে। কিন্তু এইখানে ভোল্টেজ আমরা যদি এইখানে যদি ভোল্টেজ সোর্স লাগাই দিই, তাহলে দেখো তো ভাই, বেজিক ইনপুটের সাথেও আছে, আবার বেজ কি আউটপুটের সাথে আছে, কিন্তু সেটা তো কমন বেজ হয়ে গেল। তাহলে এখানে ব্যাটারি লাগাবো না। ব্যাটারি লাগাবো কোথায়? এই যে ইমিটারে লাগাবো ব্যাটারি, এই যে এখানে লাগাবো ব্যাটারি। বুঝতে পারা গেছে? তাহলে ইমিটারে এখানে যদি লাগাই, তাহলে বেজ এই জাংশনে কোন ব্যাস দেওয়া লাগবে? বেস কালেক্টর জাংশনে রিভার্স ব্যাস দেওয়া লাগবে না? তাহলে এন এর সাথে ব্যাটারি কি লাগাই দেবো আমরা? এখানে পজিটিভ লাগাই দেবো এন এর সাথে ব্যাটারি। এই যে এন এর সাথে ব্যাটারির আমরা কি লাগাই দিলাম? পজিটিভ প্রান্ত লাগাই দিলাম। আর তাহলে তো বাকি প্রান্ত কোন জায়গায় লাগাবে? জায়গায় লাগাই দেবো না? এবং এইটা হচ্ছে আমার সেই কমন ইমিটার কনফিগারেশন। দেখো তো এটা কি কমন ইমিটার কনফিগারেশন না? কারণ এই মিটারটা দেখো তো ইনপুটের সাথেও আছে, আবার আউটপুটের সাথেও আছে। তাহলে এই কনফিগারেশনটাকে আমরা বলতে পারি এটা কি কনফিগারেশন? কমন কি কনফিগারেশন বলো তো একটু? কমন ইমিটার কনফিগারেশন, এটা বলতে পারি কিনা আমরা? তো এটা হচ্ছে আমাদের সেই কমন ইমিটার কনফিগারেশন। খুবই ভালো কথা। কিন্তু ভাই তাহলে বলো একটু এই জায়গায় এখানে একটু বলো, দেখো এটা কি গ্রাউন্ড না? এটা কি করে দেওয়া হয়েছে? গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ড করে দেওয়া মানে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। কথা হচ্ছে বেজ ইমিটারে কিন্তু এই ভোল্টেজ দ্বারা তুমি একদম কোন ব্যাস করতে পারছো? ফরওয়ার্ড ব্যাস করতে পারছো। কিন্তু বেস কালেক্টর দিতে হবে কোন ব্যাস? তাহলে বেস কালেক্টরকে তুমি রিভার্স দিতে পারছো? পারো নাই, কিন্তু এখনো পারো নাই। কেন পারো নাই? কারণ বেস কালেক্টরের মধ্যে তুমি কি লাগাই নাই? ব্যাটারি লাগাও নাই। তাহলে ব্যাটারি লাগাইছো কার ভেতর? কালেক্টর আর কার ভেতর? ইমিটারের ভেতর। এখন চেক করতে হবে, তার মানে কি এই জায়গায় এমন ভোল্টেজ রাখতে হবে আর এই জায়গায় এমন ভোল্টেজ রাখতে হবে যাতে দেখা যাবে যে এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হয়? রিভার্স ব্যাস প্রাপ্ত হয়। ধরুন আমরা কতগুলো বলতেছিলাম না ক্লাসে? গত ক্লাসে বলতেছিলাম কিনা এরকম? সাগর ছিল আর তুমি আলামিন ছিলাম। তাহলে গত ক্লাসে আমরা কি বলতেছিলাম? যে এই জাংশনে সরাসরি ব্যাটারি লাগাইছি, তাহলে একদম কোনো কথা নাই যে দেখ এই জাংশন যদি ফরওয়ার্ড ব্যাস পায় তাহলে ফরওয়ার্ড ব্যাস, রিভার্স ব্যাস পেলে কি? তাহলে বেজ ইমিটার ফরওয়ার্ড ব্যাস পাইছে আমরা দেখছিলাম। কিন্তু বেস কালেক্টরের মধ্যে তো সরাসরি ব্যাটারি নাই, তাহলে তো বলা সম্ভব হচ্ছে না বেস কালেক্টর ফরওয়ার্ড নাকি রিভার্স। বলা কি সম্ভব? সম্ভব না। তাহলে এখন দেখো এখানে কি 0 ভোল্টেজ না? তাহলে বলো এখানে কত ভোল্টেজ? 0 ভোল্ট। আচ্ছা এখানে কত ভোল্ট? 0 ভোল্ট।
তাহলে এখানে যদি 0 ভোল্ট থাকে তাহলে এই ব্যাটারির মান যদি থাকে VCE, তাহলে বলো এই প্রান্তের ভোল্টেজ কত হবে ভাই? VCE হবে কি না? আরে ভাই এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত লাগবে? VCE লাগবে না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এখানে ভোল্টেজ হবে কত ভোল্ট? VCE। তাহলে এখানে কত সেই VCE। এই প্রান্তের ভোল্টেজ কত বলো? এই প্রান্তের ভোল্টেজ কত? VBE না? এই ব্যাটারি দ্বারা তো এই জাংশন ফরওয়ার্ড, বেজ ইমিটার নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা সব কারে নিয়ে? বেস কালেক্টর এখানে রিভার্স পাইছে কিনা সেটা চেক করতে। তাহলে বেস কালেক্টর যদি রিভার্স বায়াস দেওয়া লাগে তাহলে বলো তো এন এর সাথে কি লাগানো লাগবে? পজিটিভ লাগাইতে হবে। আর পির সাথে কি লাগাইতে হবে? নেগেটিভ লাগাইতে হবে। তাহলে দেখা যাবে যে এই জাংশনটা কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে? রিভার্স ব্যাস প্রাপ্ত হচ্ছে। আরেকভাবে কি বলতে পারি ভাই, এন এর সাথে কোন ভোল্টেজ লাগাইতে হবে? হায়ার ভোল্টেজ। আর এখানে এর সাথে কি কোন ভোল্টেজ লাগাইতে হবে? লোয়ার ভোল্টেজ। তাহলে হায়ার টু লোয়ার এন টু পি, তখন জাংশন কোন ব্যাস প্রাপ্ত হবে? রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। তাহলে এইখানের ভোল্টেজটা কি হায়ার হতে হবে, আর এখানে ভোল্টেজটা কি হতে হবে? তাহলে এইখানে ভোল্টেজটা কত ভাই? VCE। কথা বলছি, এখানে ভোল্টেজ কত? VCE। এটা কি হতে হবে? হায়ার হইতে হবে। কার থেকে হায়ার হতে হবে? VBE এর থেকে। তাহলে এখানে কি হবে? লোয়ার হবে, এখানে কি হবে? হায়ার হবে। ব্যাস, তাহলে বেস কালেক্টর কোন জাংশন কোন ব্যাস প্রাপ্ত হবে? তাহলে এই বেজ ইমিটার ফরওয়ার্ড এর কোনো প্রকার কি নাই, কোনো ডাউট নাই। কিন্তু বেস কালেক্টরকে রিভার্স ব্যাস দিতে গেলে ভাই VCE এর মান কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। কার থেকে ভাই? VBE এর থেকে। এই কন্ডিশন স্যাটিসফাই হলেই তাহলেই আমরা কি বলতে পারি, অর্থাৎ এর মানটা কি রাখতে হবে? বড় রাখতে হবে। কার থেকে? এটা এই ভোল্টেজের এই ব্যাটারি মানে কি? VCE। এই ব্যাটারি মানে কি? VBE। তাহলে VCE এর মানটা কি রাখতে হবে? বড় রাখতে হবে কম্পেয়ার টু দা VBE, তাই কি না? বড় রাখলেই এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হবে? রিভার্স ব্যাস প্রাপ্ত হবে। এবং আমরা ধরে নিলাম যে ভাই এই কন্ডিশনে তোমাকে দেওয়া আছে VCE এর মানটা বড় কম্পেয়ার টু দা VBE। তাহলে এখন ট্রানজিস্টর বলো কোন রিজিয়ন আছে? বলো অ্যাক্টিভ রিজিয়ন আছে। কিন্তু ট্রানজিস্টর কোন রিজিয়ন আছে? ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়ন আছে, কারণ বেজ ইমিটারে কি দিছি? ফরওয়ার্ড। আর এই কন্ডিশন দ্বারা বোঝাই দিছি বেস কালেক্টরে কোন ব্যাস। এবং আমরা গত ক্লাসে এও বলতেছিলাম যে কোন জাংশন ফরওয়ার্ড নাকি রিভার্স, তার জন্য ওই জাংশনে যে ব্যাটারি লাগাইতে হবে এরকম কোনো কথাবার্তা নাই। আবার হায়ার লস সেট করতে পারলে ওইভাবে ব্যাস তাতে আমার কি রিভার্স ফরওয়ার্ড দুটোই করা সম্ভব। বুঝতে পেরেছেন নাকি বোঝা নাই? এবার আসেন কার্যপ্রণালী একদম ইলেকট্রন প্রোটন দিয়ে আমরা হোল টোল দিয়ে আমার বর্ণনা শুরু করে দিই। কমন ইমিটার কনফিগারেশন এটা না নিয়ে কমন বেস নিয়ে দেখি অবশ্যই কোনো তাহলে তো ব্যাটারি কোন জায়গায় যেত? এই জায়গায় যেত ব্যাটারি, কোনো প্রবলেম হতো না। একই কথা, আমরা তিনটাই নিতে পারি। হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই। কিন্তু সবথেকে ওয়াইডলি ইউজড কোনটা? কমন ইমিটার কনফিগারেশন। যদি আমরা থিওরি পড়ার সুযোগ পাই আমরা দেখব কেন কমন ইমিটার কনফিগারেশন সবথেকে বেশি ইউজ হয়। বুঝতে পেরেছো? দেখো তাহলে এইবার আমরা এতক্ষণ দেখলাম তো বায়াসিং দেখলাম, ট্রানজিস্টরটা কোন রিজন আনলাম, বায়াসিং করে ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজন। আমরা গত ক্লাসে বলতেছিলাম যে একটা ট্রানজিস্টর যে মানে ট্রানজিস্টর বায়াসিং কেন করানো হবে? কারণ ট্রানজিস্টরের যে ইউজ, ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফিকেশন করার জন্য ব্যবহার করতে পারি, ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে ট্রানজিস্টরকে যদি আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে হয় তাহলে ট্রানজিস্টর কোন রিজন আনতে হবে? অ্যাক্টিভ রিজন আনতে হবে। যদি ট্রানজিস্টরকে আমরা কোন রিজন আনতে চাই, সরি সুইচিং করতে চাই ট্রানজিস্টর দিয়ে, তাহলে তাকে কোন রিজন আনতে হবে? কাট অফ রিজনে অথবা স্যাচুরেশন রিজনে। তাহলে এই রিজনে আনতে গুলো ট্রানজিস্টরকে কি করা দরকার? বায়াসিং করা দরকার। এই সিম্পল অ্যান্সার। দেখো ভাইবা বোর্ডে প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, গত ক্লাসে বলতেছিলাম প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করা হয় ভাইবাতে গেলেই বিজেটি কোনো, আচ্ছা বিজেটিতে বায়াসিং কেন করা হবে? তখন আমরা বুঝি বায়াসিং কেন করা, কিন্তু বলতে পারি না। বুঝতে পারা গেছে? তো গত লেকচারটা ভালো করে দেখবা তোমরা। আচ্ছা এবার দেখো, আচ্ছা সাইজের দিক থেকে সব থেকে বড় কে ছিল? কালেক্টর। তার থেকে কে ছিল? বেজ। তারপরে কি ছিল? ইমিটার। ইমিটার তাই না? আচ্ছা এইটুক কি? এইটুক ইমিটারের এরিয়া না? এইটুক কি বলো তো একটু? এইটুক কি বেজের এরিয়া? আচ্ছা এইটুক কার এরিয়া? কালেক্টরের এরিয়া। তাহলে কালেক্টরের এরিয়া বা সাইজ কি সব থেকে কি বড়, তাই কি না? তাই তো। আচ্ছা তাহলে সাইজ বড় হচ্ছে ইমিটারের। আমরা সাইজ ওয়াইজ লিখতে চাই তাহলে সাইজ সব থেকে বড় কার? ইমিটারের। তারপরে কার? না দূর, কালেক্টর সাইজ সব থেকে বড়, তাই কি না? তারপরে কার বেশি? ইমিটার। তারপর থেকে বড় কে? বেজের। সাইজ চলে গেল। এবার ডোপিং চিন্তা করবো আমরা। কি চিন্তা করবো? ডোপিং। কালকে সাগর মানে জিজ্ঞাসা করতেছিল যে ভাই সাইজ এরকম বড় ছোট কেন, এরকমই কেন করা হলো? সাইজটা এমন হতে পারতো ইমিটারকে সবথেকে বড় রাখতে পারতো। তো সেই রিজনগুলো ফাইন্ড আউট করবে। এবং কে জানি জিজ্ঞাসা করছিল ভাই ডোপিং যদি আমরা ডোপিং কেন এরকম করাবে? ডোপিং সবথেকে কোথায় বেশি করাবে? ডোপিং সবথেকে ইমিটারকে সবথেকে বেশি ডোপিং করাবে। তারপরে কাকে? বেজকে। তারপরে একদম সব থেকে ডোপিং করাবে কম কাকে? কালেক্টরকে। ইমিটারকে, বেজকে, দেন কি একদম সব থেকে কম ডোপিং করাবে কোথায়? কালেক্টর। আমি কি ভুল করতেছি না? ঠিক আছে, ইমিটারকে, তারপরে কি? হ্যাঁ ইমিটারকে, তারপরে কি? বেজকে, তারপরে একদম সব থেকে লাইট ডোপিং করাবে কার? কালেক্টর। ভালো করে বুঝো, সাবধানে বুঝবা। তাহলে সব থেকে ডোপিং কার বেশি? ইমিটারে। তাহলে সেটা বোঝানোর জন্য আমরা কি এখানে n ডাবল প্লাস দিতে পারি?
পারি কি না? আচ্ছা এর থেকে একটু বেশি মার্ক কি হবে? এ প্লাস, তাই কি না? এ প্লাসের থেকে বেশি মার্ক কি হবে? এ প্লাস প্লাস। এরপরে কি? এ প্লাস প্লাস থেকে বেশি মার্ক কি? এ ট্রিপল প্লাস। তাহলে এটা দ্বারা বুঝলাম সব থেকে ডোপিং কার বেশি? এখানে বেশি। তার থেকে একটু ডোপিং কার বেশি? এর। আর একদম লাইটলি ডোপিং করা হবে কাকে? কালেক্টরকে। তো এর সবকে হাইলি ডোপিং করা হবে, এটাকে মডারেটলি ডোপিং করা হবে, এটাকে ডোপিং করা হবে কি? একদম লাইটলি ডোপিং করা হবে। লাইটলি ডোপিং, বুঝতে পেরে গেছে? কি ডোপিং করা হবে? লাইটলি ডোপিং করা হবে, খুব হালকা পাতলা ডোপিং করা হবে। দেখো তাহলে এই জায়গায় চিন্তা করো, যদি কি থাকে, যদি এন টাইপের হয় এবং ডোপিং করা হয়েছে কেমন? অনেক বেশি ডোপিং করা হয়েছে। তাহলে যেখানে যদি ডোপিং করা থাকে ভাই, এখানে প্রচুর কি গিজ গিজ করতেছে? প্রচুর ইলেকট্রন গিজ গিজ করতেছে। সেই ইলেকট্রনগুলো কি? ফ্রি ইলেকট্রন। প্রচুর ফ্রি ইলেকট্রন কি করতেছে? গিজ গিজ করতেছে। ভালো করে বুঝছো, প্রচুর কি গিজ গিজ করতেছে? প্রচুর ফ্রি ইলেকট্রন গিজ গিজ করতেছে। তাহলে দেখো তো ভাই, এই ব্যাটারির এন টাইপের সাথে ব্যাটারির এখানে কোন প্রান্ত লাগানো? নেগেটিভ প্রান্ত লাগানো। আবার এটার সাথে ব্যাটারি কোন প্রান্ত লাগানো? নেগেটিভ প্রান্ত লাগানো। তাহলে ভাই এইখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কি করবে? ওইদিকে দৌড় দেওয়া শুরু করবে, কারণ নেগেটিভ চার্জ বর্ষ কি করবে? বিকর্ষণ করবে। তাহলে ধরে নিলাম যে এখান থেকে কালার পেন লাগবে আমার। দেখো তাহলে এই জায়গায় প্রচুর ফ্রি ইলেকট্রন ছিল এবং এখানে ব্যাটারি কোন প্রান্ত লাগানো? নেগেটিভ লাগানো। এখানে ব্যাটারি কোন প্রান্ত লাগানো? নেগেটিভ লাগানো। এই কই পজিটিভ প্রান্ত? নেগেটিভ প্রান্ত লাগানো না। তাহলে এই নেগেটিভ এখানকার প্রচুর কি আছে? এন টাইপ যেহেতু প্রচুর কি আছে? ফ্রি ইলেকট্রন আছে। তাহলে এই ফ্রি ইলেকট্রনগুলো ভাই কোন দিকে দৌড় দিবে ভাই? জাংশন ভেদ করে কোন দিকে? এদিকে চলে আসবে না? এই যে পি টাইপের ভিতর চলে আসবে। আসলো কি না? ইলেকট্রনগুলো দৌড় দিয়ে ভেতরে চলে আসলো। আসলো? মানতে কষ্ট হচ্ছে আলামিন সাহেব? মানতে কষ্ট? এবং ধরে নিলাম, আমরা একটু বললাম না কোয়ান্টিটি বইতে আলোচনা হবে, পরিমাণগত দিক থেকে ধরে নিলাম যে ভাই 100টা ইলেকট্রন এখানে যাচ্ছে, একদম ফিল পাওয়া। কয় ইলেকট্রন যাচ্ছে ভাই? 100টা ইলেকট্রন কোথায় চলে গেল? পি টাইপে চলে গেল। তাহলে দেখো তো ভাই, এই পি টাইপের সাথে ভাই ব্যাটারি কোন প্রান্ত লাগানো? কোন প্রান্ত লাগানো? পজিটিভ প্রান্ত লাগানো। তাহলে পি টাইপে কি গিজ গিজ করতেছে? হোল গিজ গিজ করতেছে। তাহলে এই হোল কি বিকর্ষিত হবে? তাহলে ইলেকট্রনের দিকে গেলে ভাই হোল কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে এই এর প্রেসারে হোলগুলো ভেদ করে কই চলে আসবে? একদম এখানে চলে আসবে, তাই কি না? চলে আসবে কি না? কিন্তু বললাম ভাই মাত্র একটা হোল আসবে। কয়টা হোল আসবে বলো ভাই? একটা হোল আসবে। তাহলে এটা তো ভাই মেনে নিতে পারলাম না। আরেকটা জিনিস ভাই হচ্ছে, হ্যাঁ বলেন। কারেন্ট তো আমরা ধরে নিচ্ছি যে নেগেটিভ দিক দিয়ে আসছে, কিন্তু আসলে তো যাই পজিটিভ দিক। তো আমি ইলেকট্রন ফ্লো হয় ওই দিক দিয়ে, পজিটিভ দিক দিয়ে। পজিটিভ দিক দিয়ে কেন ফ্লো হবে ইলেকট্রন? মানে ওই যে ওটা তো উল্টা, ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ ইলেকট্রন ফ্লো করবে। তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, তো তাই নেগেটিভ দিক থেকে ইলেকট্রন ফ্লো করতেছে আর পজিটিভ দিক থেকে কারেন্ট ফ্লো করছে। এবং আমরা কি জানি ইলেকট্রনের দিকে ফ্লো করে, বিপরীত দিকে ফ্লো করে। এবং হোলের ডিরেকশন যা, কারেন্ট ডিরেকশনও কি তাই। হোল যেদিকে ফ্লো করে, কারেন্ট একই দিকে ফ্লো করে। বুঝতে পারে গেছে? কিন্তু এগুলো না কনসার্ন না, কনসার্ন অন্য জায়গায়। যে ভাই এই পাশ থেকে আপনি 100 ইলেকট্রন দিলেন আর এই পাশ থেকে মাত্র একটা হোল দিলেন, কেন ভাই? কেন? কারণ প্রথম কথা আছে ভাই, এখানে ইমিটারের সাইজ কি? অনেক বেশি। ইমিটারের সাইজ কি? অনেক বেশি, অনেক বড় সাইজ ইমিটারের। আর ভাই বেজের সাইজ কি? সাইজ কেমন? ছোট। আরও কথা আছে ভাই, ইমিটারে ডোপিং করা হয়েছে কেমন? বেশি। তারপর ডোপিং করা হয়েছে কার? বেজের। প্রথম কথা ইমিটারে এখানে অনেক জায়গা, অনেক জায়গা থেকে, মানে এখানে ইলেকট্রনে কেমন? ভরপুর ইলেকট্রন আছে। দ্বিতীয় কথা আছে ভাই, এর ডোপিংয়ের মাত্রা কেমন? বেশি। ডোপিং করা বেশি মানে কি? প্রচুর কি আছে এখানে? ফ্রি ইলেকট্রন আছে। এই জন্য 100 ইলেকট্রনের দিকে দৌড় দিয়ে সক্ষমতা অর্জন করছে। কিন্তু এই পি টাইপ দেখো তো ভাই কেমন? ছোট এলাকা। এই যে এইটুকু হচ্ছে কি এলাকা? পি টাইপ না? পি টাইপে কি সব থেকে সাইজ কি? পি টাইপ বেজে সব থেকে সাইজ কি? ছোট। তাহলে সাইজ ছোট। আবার ডোপিংও কি ভাই? ইমিটার থেকে ডোপিং করেছে কম। তো ডোপিং কম মানে কি? ক্যারিয়ারের সংখ্যা কি? কম। আবার সাইজ কম মানে ক্যারিয়ারের সংখ্যাও কি? কম। তাহলে কয়টা ইলেকট্রন, কয়টা হোল আসবে? মাত্র একটা হোল আসবে। সাইজ কম। আমরা রাফলি চিন্তা করতেছি, রাফলি জাস্ট কোয়ান্টিটি বইতে আলোচনা করতেছি না, ধরে নিচ্ছি যে এখান থেকে 100 থেকে 100 তুলনায় একটা। তার মানে কি বলছি যে পরিমাণ ইলেকট্রন এদিক থেকে ওদিকে যাবে, তার থেকে খুবই খুবই কম পরিমাণ হোল কোন দিকে আসবে? এদিকে আসবে। ভালো করে বুঝেন। তাহলে এই যে 100 ইলেকট্রন এখান থেকে গিয়ে ওখানে গেল, বা ওখানে গিয়ে পি টাইপের ভিতর প্রচুর কি ছিল? হোল ছিল। বেশ কিছু কি পি টাইপের কি ভিতর কি ছিল? হোল ছিল। তাহলে এই ইলেকট্রনগুলো ওই হোলের ভিতর গিয়ে গিয়ে বসে যাবে। ওই হোলের ভিতর গিয়ে গিয়ে কার হোল? এই পি টাইপের হোলের ভিতর গিয়ে কি করবে? সে তা বসে যাবে। আবার এই যে ইলেকট্রনটা ছিল, এই যে এইখানে কি প্রচুর ফ্রি ইলেকট্রন ছিল না? তাহলে এই পাশ থেকে কি আসতেছিল? একটা কি আসতেছিল? হোল আসতেছিল। তাহলে ওই হোল কার উপর বসবে? ওই ফ্রি ইলেকট্রনকে কি করবে? ক্যাপচার করে ফেলবে।
বুঝতে পারা গেছে নাকি? কিন্তু চিন্তা করেন, ভালো করে চিন্তা করো, এইখানে যে 100 ইলেকট্রন এখানে আসলো ভাই, এই 100 ইলেকট্রন কি সব কি এই জোনের ভিতর আটকা পড়ে যাবে নাকি যাবে না? সব কি ইলেকট্রন আটকা পড়ে যাবে নাকি যাবে না? মানে ইলেকট্রনগুলো তো গিয়ে গিয়ে কার পি টাইপের যে হোলগুলো আছে ওইগুলোর ভিতর কি করতেছে? ওইগুলোর ভিতর বসতেছে। তাহলে সব ইলেকট্রন কি এই জোনে বসতে পারবে? না, বসতে পারবে না। কেন পারবে না? কারণ ভাই প্রথম কথা বেজের সাইজ কেমন? কম, তার জায়গা কম। দ্বিতীয়ত কথা কি ভাই, এতে যে পরিমাণ ইলেকট্রন আসবে দেখা যাবে যে ওই পরিমাণ কি নাই, হোল নাই। কেন হোল নাই? কারণ পি টাইপে ডোপিং কেমন করা হয়? বেজে ডোপিং কেমন করা হয়েছে? কম করা হয়েছে। ডোপিং যদি কম করা হয় তাহলে এখানে পি টাইপের মেজরিটি ক্যারে কি হোল থাকার কথা। তো ডোপিং কম মানে হোলও কি কম। তাহলে এই জায়গায় ফাঁকা জায়গার পরিমাণও কি আছে? কম আছে। তাহলে 100 ইলেকট্রন এখানে যে আসবে, এখানে এসে যে বসবে, তার জায়গা তো দরকার, সিট দরকার তো। তাহলে 100 ইলেকট্রন এখানে আসলো, কিন্তু এখানে দেখলাম সিট কি কম বা সিট নাই। বুঝতে পারা গেছে না? জানি। তাহলে ধরলাম কেবলমাত্র একটা সিট পাইছে সে। কয়টা সিট পাইছে ভাই? একটা সিট পাইছে। আর বাকি লোকগুলোকে দাঁড়ায় থাকবে? বাকি লোকগুলো কই চলে যাবে ভাই? সামনে চলে যাবে বাকি লোকগুলো, এই যে সামনে চলে যাবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কি বলো তো, যে ভাই সামনে তো দেখো, সামনে তো ভাই এন টাইপ, সামনে তো এন টাইপ, তো ইলেকট্রনগুলো তো এখানে গিয়ে কোনো জায়গায় বসতে হবে। হোলে না হয় বসতে পারছে, কিন্তু এখানে তো কি নাই, এখানে তো হোলই নাই, তাই বসার সিটই নাই, তাই কি না? কারণ এখানে সিটই নাই যে বসবে, সবাই দাঁড়ায় আছে। কিন্তু সে এখানে আসতে বাধ্য হবে। এই ইলেকট্রনগুলো এই জোনে আসতে কি করবে? সে বাধ্য হবে। কেন বাধ্য হবে? চিন্তা করো। প্রথম কথা বলতে পারি ভাই, এই জায়গায় কি চার্জ আছে? সব পজিটিভ চার্জ আছে না? তাহলে ওই পজিটিভ এই পাশের ইলেকট্রনগুলো কি করবে? টান দিবে। কিন্তু তোমার কথা আছে ভাই, এইখানে কতই বা চার্জ আছে টানতে পারবে? কথা আছে ভাই, এইখানে আবার কোন চার্জ লাগানো আছে? ব্যাটারির পজিটিভ চার্জ লাগানো আছে। এখানে কোন চার্জ লাগানো? পজিটিভ চার্জ লাগানো। তাহলে ভাই এই পজিটিভ তো টানতেছে ইলেকট্রনগুলোকে। কোন ইলেকট্রনগুলোকে বলো তো? এন টাইপ থেকে আসা ইলেকট্রনগুলোকে টানতেছে। কিন্তু কারণ এখানে দাঁড়ায় আছে, সে বসার কোনো জায়গা নাই, কোনো হোল নাই, হোল খালি হয়ে গেছে, হোল মানে হোলের পরিমাণ কম। তাহলে ওই পজিটিভকে ইলেকট্রন টান দিবে। আবার এইখান থেকে যে আমরা ব্যাটারি পজিটিভ লাগাইছি, ওই পজিটিভ কি করবে? এখানে ইলেকট্রনগুলোকে টান দিবে। বুঝতে পারছেন না? জানি। তাহলে এই জন্য ওই ইলেকট্রনগুলো কি করবে? সব এখানে চলে আসবে, এই জোনে, এই জায়গায় চলে আসবে ইলেকট্রনগুলো, এই এন টাইপ রিজনে চলে আসবে। ভালো করে বুঝো। তাহলে 100 ইলেকট্রন ছিল কোন জায়গায়? এই জায়গায়। সেখান থেকে মাত্র কয়টা হোল বসলো এখানে? একটা হোলে গিয়ে ইলেকট্রনগুলো বসতে পারলো। তাহলে একটা ইলেকট্রন এখানে বসলো, আর বাকি 99 বাকি কয়টা ইলেকট্রন থাকে? 99টা। ওই 99টা ইলেকট্রন কোন দিকে চলে যাবে? এদিকে চলে যাবে। কার টানে চলে যাবে? এই যে ডিপ্লেশন লেয়ারের পজিটিভ চার্জ এবং সাপ্লাইয়ের যে পজিটিভ চার্জ, সে এইখানে তাহলে যে ইলেকট্রনগুলো আসতেছে, তাহলে এখানে বর্তমানে কতগুলো ইলেকট্রন এক্সট্রা আছে? 99টা ইলেকট্রন আছে। কত ইলেকট্রন আছে? 99টা ইলেকট্রন আছে। খুব ঠান্ডা মাথায় বুঝবা ভাই, পৃথিবীতে কেউই চায় না কি হইতে? ইমব্যালেন্স হইতে। কেউই চায় না আনব্যালেন্স হইতে। কেউই চায় না ইমব্যালেন্স হইতে। কেউ চায় না কি হইতে? ব্যালেন্স তার হারাইতে চায় না। তাহলে শুরুতে দেখো তো, চিন্তা করতো এই এন প্লাসে বা এন প্লাসের যে রিজিয়ন, এই রিজিয়নে কোনো ইলেকট্রন আসছিল বা গেছিল না? কোনো ইলেকট্রন আসেও নাই, কোনো ইলেকট্রন যায়ও নাই। তার মানে শুরুতে সে কোন অবস্থায় ছিল? ব্যালেন্স অবস্থায় ছিল। তাহলে সারা জীবন কি ট্রাই করবে? ব্যালেন্স অবস্থায় থাকার ট্রাই করবে। ভাই এই পি টাইপে কোনো ইলেকট্রন আসছিল বা কোনো হোল কি চলে গেছিল? না, যতক্ষণ আমরা ব্যাটারি না লাগাচ্ছি না। কি ছিল? স্থির ছিল না। কোনো প্রকার দেয়ও নাই, নেয়ও নাই। তার মানে তার কোনো ঘাটতিও নাই, তার কোনো প্রকার কি নাই, আবার সে অতিরিক্ত কোনো জিনিসও তার ভিতর নাই। একইভাবে এখানেও কি ভাই, যতক্ষণ সাপ্লাই না ছিল তখন কি আর এক্সট্রা 99 ইলেকট্রন আসতেছিল? আসছে না। সাপ্লাই লাগানোর পরে এই ঘটনাগুলো ঘটলো। তাহলে ভাই এই ঘটনাগুলো ঘটলো কার জন্য? সাপ্লাইয়ের জন্য। তাহলে ভাই সাপ্লাই কি করবে? মেকআপ করবে এই ঘটনাগুলোর। সাপ্লাই কি করবে? এগুলোকে ব্যালেন্স করবে। ভালো করে বুঝো, সাপ্লাইগুলো কি করবে? ব্যালেন্স করবে। আচ্ছা, এখানে যখন এন টাইপের এখান থেকে কত ইলেকট্রন চলে গেল ভাই? 100টা চলে গেল। তাহলে এ কি চাইবে? যে ভাই আমার কাছ থেকে কত ইলেকট্রন চলে গেছে? 100টা চলে গেছে। ঠিক আছে, আমার ক্ষতিপূরণ দাও। ঠিক আছে, আমার ক্ষতিপূরণ দাও। ক্ষতিপূরণ কে দিবে? ক্ষতিপূরণ দিবে কে ভাই? সোর্স দিবে। কারণ এই ঘটনাগুলো ঘটতেছে কার জন্য? সোর্সের জন্য। তাহলে সোর্সে কি করতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে সোর্সের। ভালো করে বুঝতেছো না? বোঝো নাই? তাহলে এখানে কত ইলেকট্রন চলে গেছিল? 100টা। তাহলে সোর্স থেকে আবার কি বলবো? ভাই তুই মাইন্ড করিস না, আমি তোকে 100 ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছি। তাহলে সোর্স এখানে কত ইলেকট্রন দেবে? 100 ইলেকট্রন পাঠিয়ে দেবে। কিন্তু সোর্সের 100 ইলেকট্রন পাঠাইলে হবে না। কেন হবে না? না, এই তোমার কি মাথা তার তোর গেছে নাকি? ব্যাটা তো এদিক খেয়াল কর। এইখানে শুরুতে কিছু ছিল, মানে কোনো কিছু দিচ্ছিল বা নিচ্ছিল? দিচ্ছিল, নিচ্ছিল না।
তাহলে এখানে কত ইলেকট্রন চলে গেল 100টা। তাহলে অন্য জায়গায় 99টা আছে না 70টা আছে এটা তোমার দেখার দরকার নেই, তুমি দেখবা এর কি ইমব্যালেন্স করছো তুমি, এর কাছে কয়টা ইলেকট্রন চলে গেছে, ঠিক আছে 100টা দিতে হবে ভাই, ঠিক আছে কতগুলো দিতে হবে 100টা দিতে হবে। তাহলে এখান থেকে ব্যাটারি কতগুলো, ব্যাটারি নেগেটিভ প্রান্ত না, তাহলে ব্যাটারি নেগেটিভ প্রান্ত কি করতে পারে, খুব ইজিলি কি সাপ্লাই করতে পারে, খুব ইজিলি কি করতে পারে ইলেকট্রন সাপ্লাই করতে পারে। তাহলে যখন এইখানে সে কি পাঠাবে, ইলেকট্রনগুলো সাপ্লাই করবে, কতগুলো ইলেকট্রন পাঠাবে 100 ইলেকট্রন পাঠাবে। কিন্তু ভাই 100 ইলেকট্রন পাঠালে হবে না, কেন হবে না, 100টা ইলেকট্রন পাঠালে হবে না ভাই। এইখানে আসতেছে কি আসতেছিল, একটা হোল আসতেছিল, এদিকে একটা কি আসতেছিল, হোল আসতেছিল। তাহলে হোল এসে একটা ইলেকট্রন অলরেডি কি করছে, খেয়ে ফেলছে না, একটা হোল আসা মানে একটা ইলেকট্রনকে সে কি করে ফেলছে, খেয়ে ফেলছে, এক্স্যাক্টলি। তার মানে ওই যে ইলেকট্রন খেয়ে ফেলছে, তাহলে ওকে কি করতে হবে ভাই, ঠিক আছে পাঠাও, ক্ষতিপূরণ দাও, বুঝতেছো না, বোঝো নাই, তাহলে এক্সট্রা সে একটা ইলেকট্রন পাঠাই দেবে। এইটা কি বুঝছেন না, বোঝেন নাই, ওই দলন সাহেব বোঝেন নাই, আরে পাগল এখান থেকে হোল আসতেছিল, তাহলে হোল এসে কি বসে থাকবে, তাহলে ওই হোল তো কোনো না কোনো ইলেকট্রন কি করছে, সে খেয়ে ফেলছে, তাহলে ওই ইলেকট্রনকে আবার কি কি ক্ষতিপূরণ হিসেবে দাবি করবে না, ঠিক আছে পাঠাও, বুঝতে পারে গেছে। শুধুমাত্র ওই সাপ্লাইটাই দিবে, ক্ষতিপূরণ দিবে কেন, ওইটাও দিতে পারে না, পারে, শুনেন সবই আসবে, দেখেন আপনি একটু রিল্যাক্স হন, সবই আসবে। যাই হোক এ পাঠাক আর এ পাঠাক, কথা হচ্ছে ভাই 100 কিলোমিটার তার লাগবে, সে যেই দিক না কেন, আমার কোনো মাইন্ড করার, ঠিক আছে তাহলে তুমি আরেকজন সৌরভ ভাই দিচ্ছে না, ঠিক আছে তো সৌরভ ভাই রবিন দেবে, মাইন্ড করার কিছু আছে, ক্ষতিপূরণ মনে করো তুমি দাবি করছো ক্ষতিপূরণ, তোমার দরকার 1 লাখ টাকা, 1 লাখ টাকা পাইলে হচ্ছে, সে জাহান্নাম থেকে আসে জান্নাত থেকে আসুক, তাই কি না, এবার আসো বা রনি বা যার কাছ থেকে আসুক, এবার খেয়াল করো। তাহলে এর হিসাব নিকাশ চলে গেল ভাই, কিন্তু ভাই আপনি একে ইমব্যালেন্স করছেন, কিন্তু পি টাইপকে কি করেন এখনো ইমব্যালেন্স করেন, তাহলে পি টাইপ কি ইমব্যালেন্স করেন, দেখেন তাই পি টাইপ কি, পি টাইপ কি বলবে, পি টাইপ কি বলবে বলেন, পি টাইপ কি কি হারাইছে, হোল হারাইছে কয়টা, একটা না, হোল হারাইছে দুটো, পাগল ছেলে দেখ ভালো করে হিসাব করো, এইখান থেকে যে একটা ইলেকট্রন আসলো, ওই ইলেকট্রন এখানে এসে কি একটা হোলের ঘরে বসে গেল, তাহলে একটা হোল হাওয়া হইছে, আবার একটা হোল কোন দিকে দিক চলে গেছে, তাহলে ভাই এই ডিমান্ড করবে কয়টা হোলের, দুটো হোলের, হোল কি চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ কে সাপ্লাই করে ব্যাটারি পজিটিভ, তাহলে এ সাপ্লাই করবে মাত্র কয়টা হোল ভাইয়া, দুটো হোল সাপ্লাই করবে, বুঝতে পারছেন না, বোঝেন না। এবং এন টাইপ থেকে যে ইলেকট্রনগুলো 100 ইলেকট্রন যে পি টাইপে আসলো, সবাই কি পি টাইপের ঘাড়ের উপর বসতে পারবে, বা পি টাইপের হোল কি ফিল আপ করতে পারবে, সেই ক্ষমতা ভাই কার নাই, পি টাইপের নাই, সেই ক্ষমতা কি পি টাইপের আছে না, কেন, পি টাইপের সাইজ কম, ডোপিং কম, হোলও, তাহলে তার মানে সব মিলে হোলও কি হবে, তাহলে ধরলাম একটা এলো হোল, এখানে এসে একটা হোলকে সে ইলেকট্রনগুলো বসতে পারছে, আর বাকি সব ইলেকট্রনকে বসে বসে আঙুল চুষবে, এখানে তো তার বসার জায়গা নাই, সে কোন দিক টান দিবে, ওই দিক চলবে ইলেকট্রনগুলো, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন বেজের, ম্যাক্সিমাম ইলেকট্রন এই বেজে রিকম্বাইন হতে পারবে না, রিকম্বাইন মধ্যে কি হোল আর ইলেকট্রন কি হয়ে গেছে, রিকম্বাইন হয়ে গেছে, তাহলে এখান থেকে যে ইলেকট্রনগুলো আসতেছিল এই বেজের যে হোল আছে তার সাথে রিকম্বাইন হতে পারবে না, সে কোন দিক চলে যাবে, সব কালেক্টরে চলে। ঠিক এই কথাগুলোই বর্ণনা আছে কোথায়, বইতে, যে আমরা এন টাইপ থেকে আগত ইলেকট্রনগুলো, এন টাইপের ড্রপিং বেশি, তাহলে এন টাইপ থেকে আগত ইলেকট্রনের পরিমাণ সংখ্যা কী হবে, বেশি হবে, সেটা কোথায় আসবে, বেজে আসবে, কিন্তু বেজের যে হোলের পরিমাণ তাদের কি সব কি করা সম্ভব না, রিকম্বাইন করা সম্ভব না, তখন সে চলে যাবে কোথায়, কালেক্টরে চলে যাবে। ঠিক এই কথাগুলো আমরা একটু কোয়ান্টিটি বইতে আমরা আলোচনা করলাম, বুঝতে পারছো না, বোঝা নাই, এইবার চিন্তা করো এখানে কত ইলেকট্রন আছে বলেন, 99টা, এন টাইপ কি বলবে ভাই, এন টাইপ কি বলবে, এন টাইপ কি বলবে বলেন তো, এন টাইপ বলে ভাই আমার কাছে 99টা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে হয় আমার কাছে ইলেকট্রন এগুলো নিয়ে নাও, আর নয় আমাকে হোল সাপ্লাই করো, ক্লিয়ার তাই কি না, হয় তুমি এই 99টা আমার কাছ থেকে নিয়ে নাও, আমার যে ক্ষতি হয়েছে হয় সেই ক্ষতিটা তোমার ঘরে নাও, আর নয় আমার ক্ষতিপূরণ দাও, তাহলে দুটো প্রসেস করতে পারে। 99 ইলেকট্রন কোন দিক চলে আসতে পারে, এদিক চলে আসতে পারে, কটা ইলেকট্রন 99 ইলেকট্রন চলে আসতে পারে, অথবা কি দাবি করতে পারে, ঠিক আছে ভাই আপনি আবার 99টা কি পাঠান, হোল পাঠান, 99 হোল পাঠান, 99 ইলেকট্রন ভ্যানিশ, দুটো হোল, একটা হোল এদিকে গেছিল, একটা হোল ইলেকট্রনের সাথে কম্বাইন করতেছিল, আর একটা হোল দিক চলে, তাহলে দুটো হোল ডিমান্ড করতে, তাহলে হোল চলে যাবে কোন দিকে, এই যে হোলগুলো সব ব্ল্যাক কালারে দিচ্ছি, দুটো হোল, তাই কি না, আর এ বলবে কি ভাই ঠিক আছে আমার কাছে 100টা চলে গেছে, আবার এখান থেকে হলো একটা খেয়ে ফেলছে, তাহলে 100টা ইলেকট্রন দাবি করছে, 100টা একটা ইলেকট্রন দাবি করতেছে, তাহলে হয় তাকে কি করো 100টা একটা ইলেকট্রন পাঠাও, তাকে 100 ইলেকট্রন কি করতে পাঠাতে হবে না, ভালো করে বুঝো, তাহলে চিন্তা করতে ভাই এই যে 101 ইলেকট্রন যে আমার এখান থেকে যাচ্ছে, 101টা যে ইলেকট্রনটা আছে, তাহলে আমরা কি বলে জানি ইলেকট্রন দিকে ফ্লো করে, কারণ কোন দিকে ফ্লো করে, তার বিপরীত দিকে ফ্লো করে,
তাহলে এখানে ইমিটারে যে কারেন্টটা ফ্লো করবে সেটা কোন দিক ফ্লো করবে ভাই? এইদিকে ফ্লো করবে, এদিকে ফ্লো করবে কিনা? আই ই, এখানে কি হবে? আই ই, এখানে কি হবে? আই। তাই আই কোন দিক ফ্লো করছে? এদিকে ফ্লো করতেছে না? তাহলে দেখো ভাই, আর বেজে কি হবে? কয়টা হলোর জন্য কারেন্ট? আর হোল দিকে ফ্লো করে কারেন্ট কি ফ্লো করে? একই দিকে ফ্লো করে। তাহলে এই কারেন্টটাকে ফ্লো করবে কি ভাই? আই বি। আর কালেক্টর কারেন্ট কোন দিকে ফ্লো করে বলো ভাই? হোল দিকে ফ্লো করে, কারণ কালেক্টর কারেন্ট কোন দিকে না? আইসি না? এবং দেখো তবে আমরা কি বলতেছিলাম যে ভাই ইমিটার কারেন্ট ইকুয়াল টু হবে কি? বেস কারেন্ট প্লাস কি? কালেক্টর কারেন্ট বলতে পারি কিনা? দেখো তো ভাই, তাহলে বেস দিয়ে আর কালেক্টর কারেন্ট কি করতেছে? এন্টার করতেছে, আর সব বেরোচ্ছে কি দিয়ে? ইমিটার দিয়ে। এটা যে কোনো অবস্থায় স্যাটিসফাই করবে, যে কোনো অবস্থায়, সেটা হোক কাট অফ, হোক অ্যাক্টিভ, হোক স্যাচুরেশন, হোক রিভার্স অ্যাক্টিভ, যে কোনো সিচুয়েশনে, যে কোনো কন্ডিশনে কি আই ইকুয়াল টু আই প্লাস আইসি তাকে হোল্ড করতে হবে। এইবার চিন্তা করেন আমরা আরও কি বলেছিলাম বলেন তো একটু, কাল ক্যারেক্টারিস্টিক্সে আমরা দেখতেছিলাম না, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছিলাম যে ভাই ইমিটার কারেন্ট সবথেকে কী হবে? বেশি হবে, তারপরে বেশি কম হবে কার? কালেক্টরে। এবং সবথেকে কম কারেন্ট ফ্লো করবে কার? বেজের উপর। তাহলে দেখো এইখান থেকে বোঝা যাচ্ছে না কথা? এই প্রশ্নগুলো কথাগুলো বলে না কোনো 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 অ্যান্সার থাকে না, মানে কেন কেনগুলো এখানে ফুটে উঠছে। দেখো দেখো তো ভাই, এখানে যে ইমিটার কারেন্ট ফ্লো করতেছিল ভাই কতগুলো ইলেকট্রনের জন্য? 101টা ইলেকট্রনের জন্য। তাহলে অবভিয়াসলি এর কারেন্টটা কি হবে? সব থেকে লার্জ হবে। দেখো তো আমরা যে এন টাইপের যে কালেক্টর যে কারেন্টটা, কালেক্টর যে কারেন্ট ঢুকতেছিল সেটা কয়টা হলোর জন্য পাচ্ছিলাম? তাহলে ভাই সব থেকে বেশি হবে কার কারেন্ট বেশি হবে? ইমিটার কারেন্ট, কারণ বেশি পরিমাণ ক্যারিয়ারের জন্য কারেন্ট পাচ্ছি। আর এখানে কি তার থেকে কম পরিমাণ ক্যারিয়ারের জন্য সব থেকে কম ফ্লো করবে কার? বেজের কারেন্ট। তাহলে আমরা কি বলতে পারি ভাই, যদি কারেন্টের দিক থেকে চিন্তা করি তাহলে বলেন ইমিটার কারেন্ট সব থেকে বেশি, তারপরে কার? কালেক্টর কারেন্ট, তারপরে কারেন্ট বেস কারেন্ট। আর এটা ইকুয়েশন দেখলে বোঝা যায় যে ইমিটার কারেন্ট হবে কি? এই দুজনের কি হবে? যোগফল হবে। তো ইমিটার কারেন্ট সব থেকে কি হবে? বেশি হবে। কিন্তু কনফিউজিং ব্যাপার আছে ভাই, বেজের কারেন্ট বেশি না কালেক্টরের কারেন্ট বেশি? অবশ্যই কার? কালেক্টরের, কারণ কালেক্টরের ক্যারিয়ারের বেশি ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো করতেছে, আর এটা কার জন্য কারেন্ট ফ্লো করতেছে? মাত্র কম ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো করতেছে। তাহলে ওই সেন্স থেকে আইবি কি সব থেকে ছোট, তার থেকে বড় কি? আইসি তার থেকে বড় কি ভাই? আই। কমপ্লিট। এই সে তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল। অপারেশন ট্রানজিস্টর এভাবে কাজ করে, এভাবে কারেন্ট ফ্লো করে। এবং আমরা লাস্ট বলি যে ট্রানজিস্টরে কি হয়? বেস দিয়ে কারেন্ট ঢুকতে হবে, কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকতে হবে, তাহলে লিমিটার দিয়ে বেরোবে। আর নয় কি মিটার দিয়ে ঢুকবে, বেসে কালেক্টর দিয়ে কারেন্ট বেরোবে। এবং সে কন্টিনিউয়াসলি একটা ফ্লো মেনটেন করতে থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি একটা মেনটেন ফ্লো করে থাকবে যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারি আর এই ব্যাটারির ইলেকট্রন এবং হোল সাপ্লাই করার অ্যাবিলিটি থাকে সে পর্যন্ত। বুঝতে পেরেছেন না বোঝেননি? কঠিন লাগছে নাকি? কথা বলা আছে যে বলেন। বেজের রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি কেন? বেজ রেজিস্ট্যান্স বেশি? বেজ রেজিস্ট্যান্স বেশি না, ইনপুট রেজিস্ট্যান্স বেশি। এখানে বলছি যে বেজ পাতলা তাই রেজিস্ট্যান্স অনেক বেশি। না, এইটা আসলে মেনে নেওয়া আমাদের সম্ভব না। ইনপুট রেজিস্ট্যান্স বেশি, আমরা যদি সময় হয়ে থাকে আমরা দেখবো আলোচনা করা। এগুলো এই কথাগুলো মানে এখন পর্যন্ত কি লাগে নাই আমাদের? এই কথাগুলো এখন পর্যন্ত লাগছে আমাদের? কথা বলো না কেন? এই কার রেজিস্ট্যান্স বেশি, কার রেজিস্ট্যান্স কম, আমার এই কথাগুলো লাগছে? লাগে নাই। যাই হোক, আমরা এতক্ষণ ধরে ক্যারিয়ারের ভেতর ছিলাম। আমরা আগে যাদেরকে পড়াইছিলাম তাদেরকে একদম প্রত্যেকটা একদম ধরে করাইছিলাম। এই হচ্ছে আমাদের কি গেল? ওয়ার্কিং ফাংশন গেল কোন রিজনের? অ্যাক্টিভ রিজনে। যদি আমাদের সময় থেকে থাকে আমরা স্যাচুরেশন রিজনে কথা বলবো, এবং স্যাচুরেশন রিজনটা যে কতটা ইন্টারেস্টিং, মানে একদম অস্থির লেভেলের আমরা দেখবো। হ্যাঁ, অ্যাক্টিভ রিজন আলোচনা করলাম, স্যাচুরেশন আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্রাফ নিয়ে একটা পুরো একটা পর্ব বানাবো আমরা। গ্রাফ নিয়ে পুরো একটা পর্ব আমরা বানাবো যে কীভাবে কমন ইমিটারের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এগুলো খুবই কাছাকাছি না একদম। তাহলে কমন ইমিটারের কেমন ক্যারেক্টারিস্টিক্স এরকম হয় কেন, কমন কালেক্টরের কেন এরকম হয়, কমন ইমিটার কনফিগারেশন, কমন বেস কনফিগারেশনে কেন এরকম দেখবো আমরা। তো এটা হচ্ছে দেখলাম আমরা মেইনলি আপাতত ম্যাথের উপর ফোকাস করতেছি। তো এইটা এখান থেকে কিছু আমরা কিছু ইকুয়েশন ডিরাইভ করবো, আমরা কিছু ইকুয়েশন ডিরাইভ করবো। কথা চিন্তা করো তো, ভালো করে বুঝো। একটা কোশ্চেন করা যাক। আচ্ছা, এই যে আইসি, আচ্ছা এই আইসি কার উপর ডিপেন্ড করে বলো তো একটু? এইখানে যে কালেক্টর কারেন্ট, এটা কার, মানে কালেক্টর কারেন্ট যে মানে ফ্লো করতেছে, এটার পেছনে দায়ী কে? অ্যাকচুয়ালি দায়ী কে বলো তো একটু? অ্যাকচুয়ালি দায়ী কে? আইসি যে ফ্লো করতেছে, আমি যদি আইসির মান বাড়াইতেছি তাহলে কার মান বাড়াইতে হবে একটু বলো তো? কেন এই আইসি মনে হচ্ছে না যে এই ব্যাটারি সোর্স থেকে এদিকে যাচ্ছে আইসি? তাহলে তো এইখানকার ভোল্টেজ যদি আমরা বাড়াই দিই তাহলে আইসিও কী হবে? বেড়ে যাবে, এরকম মনে হচ্ছে না?
ভালো করে বুঝো কিন্তু কথা বোঝো নাই কথা যে ভাই আমার আইসি ডিপেন্ড করবে কার উপর, আইসির মান যে কত হবে সেটা ডিপেন্ড করবে কার উপর। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে কার এই ভোল্টেজ থেকে না, কারণ এই ভোল্টেজ যদি বাড়াই দিই তাহলে মনে হচ্ছে আইসি তো এইখান থেকে ফ্লো করতেছে, কারণ এই ব্যাটারি পজিটিভ থেকে দিকে আইসি কারেন্ট না, তাহলে তো মনে হচ্ছে এই ব্যাটারি ভোল্টেজ যদি বাড়াই দিই তাহলে আইসি কী হবে, বাড়বে। কিন্তু পারবে না, কিন্তু আইসি এই ভিসির উপর ডিপেন্ড করবে না, একদম ক্লিয়ার কাট কথা, এর বাইরে কোনো কথাবার্তা নাই। আইসি ভিসির উপর ডিপেন্ড করবে না, তাহলে আইসি কার উপর ডিপেন্ড করবে? আইসি যে কতগুলো হবে ডিপেন্ড করতেছে ভাই এর উপর, এর উপর। এইখান থেকে যদি বেশি ইলেকট্রন, মনে করে 100 ইলেকট্রন থেকে 200 ইলেকট্রন যাইতো, তাহলে এখানে কয়জন লোক বসার জায়গা পেতো? দুজন লোক বসার জায়গা পেতো। আর 198 ইলেকট্রন করতে হবে তাহলে চলে যেত। তাহলে 198 ইলেকট্রন দিক গেলে এই সোর্স তখন বাধ্য হইতো কতগুলো ইলেকট্রন পাঠাইতো, 198 ইলেকট্রন পাঠাইতো, তখন কারেন্ট অটোমেটিক কি হইতো, বাড়াইতো, বেড়ে যাইতো। তাহলে এবং তাহলে এই আইসি ডিপেন্ড করছে কার উপর? এই বেজ ইমিটারের উপর ডিপেন্ড করতেছে না? কার উপর ডিপেন্ড করছে? বেজ ইমিটারের উপর ডিপেন্ড করতেছে। এবং এই বুদ্ধিগুলো করে দেখো কালেক্টরের কি সাইজ বসিয়ে রাখা হয়েছে, ইমিটারের কম রাখা হয়েছে, বেজের কি রাখা হয়েছে, বেজের কম রাখা হয়েছে কেন? কারণ তাতে এখানে সেটের সংখ্যা কি থাকে, কম থাকে, তাতে ম্যাক্সিমাম ইলেকট্রন কোন দিকে চলে যায়, কালেক্টরে চলে যায়, তাই না? এবং এইখান থেকে যে কি পরিমাণ ইলেকট্রন যে এইখান থেকে এদিকে যাবে বা এইখান থেকে হোল কীভাবে এদিকে আসবে সেটা কার ডিপেন্ডেন্সি ভাই? ভিভিই এর উপর, তাই কি না? আমরা যদি ভোল্টেজ বাড়াই, ডোপিং তো অবশ্যই একটা ফ্যাক্টর, ডোপিং মনে করো কনস্ট্যান্ট, আমরা যদি এখানে ভোল্টেজ বেশি দিই তাহলে পাশ থেকে বেশি হোল ইলেকট্রন ওইদিকে যাবে না, আর পাশ থেকে বেশি হোল কি হবে, এদিকে আসবে না? তাহলে যে ইলেকট্রন যে ওইদিকে যাচ্ছে আর হোল যে এদিকে আসতেছে সেই কন্ট্রোলিংটা কার হাতে ভাই? ভিভিই এর হাতে না? তাহলে পরোক্ষভাবে কি আমরা বলতে পারি ভাই আইসি হুইচ ইজ ডিপেন্ড আপন অনলি ভিভিই, আইসি হুইচ ইজ ডিপেন্ড আপন অনলি ভিভিই, আইসি ডিপেন্ড করে কার উপর? ভিভির উপর। কিভাবে? আমরা যদি ভিভিই বাড়াই তাহলে লিমিটার থেকে বেশি ইলেকট্রন কোন দিকে যাবে, ওইদিকে যাবে, ওইদিকে যদি বেশি ইলেকট্রন যায় তাহলে পির ধারণ ক্ষমতা তো এমনিতেই কম, তাহলে আরও বেশি ইলেকট্রন কোন দিকে চলে, ওইদিকে চলে যাবে, তাহলে আইসি কি আরও বেড়ে যাবে। আমি যদি আরও ভিভিই বাড়াই এখান থেকে ইলেকট্রন বেশি যাবে, এখানে ধরার পরিমাণ যা থাকবে তাই, আরও বেশি ইলেকট্রন এই জন্য চলে আসবে, আরও বেশি ইলেকট্রন কি এই ব্যাটারি সাপ্লাই করতে হবে, আইসিও বেড়ে যাবে। তাহলে আইসিকে টোটালি কন্ট্রোল করতেছে কে ভাই? ভিভিই। মানতে কষ্ট হয়? তাহলে চিন্তা করতো আমি যে কালেক্টরকে ইনপুট বলে ডিফাইন করি আর এই অংশটাকে আমরা কালেক্টরকে আমরা আউটপুট বলে ডিফাইন করি আর এই অংশটাকে আমরা ইনপুট বলে ডিফাইন করি, তাহলে ভাই দেখো তো আউটপুটের কারেন্ট ডিপেন্ড করছে কার উপর ভাই? ইনপুটের উপর। আউটপুটের কারেন্ট ডিপেন্ড করছে কার উপর? ইনপুট ভোল্টেজের উপর। বুঝতে পারা গেছে? এই জন্য এই কারেন্টটাকে আমরা আর ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো না। এই কারেন্টটাকে আমি কি বলতে পারবো না? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট বলতে পারবো না। কারণ ইন্ডিপেন্ডেন্ট কখন? যদি আমার বাপের টাকা আমি চলতেছি তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমি একজনের ছেলে কিন্তু চলতেছে আরেকজনের বাপের টাকা, তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট হইলাম? যদি এই কারেন্টের কন্ট্রোল এর বাবা ভিসির হাতে থাকতো তাহলে কি বলতাম এই ভাই কি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এ তো আরেকজনের বাপের উপর ডিপেন্ড করছে রে ভাই, আরেকজনের বাপের উপর ডিপেন্ড। তার মানে কি এ কি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট না এ কি ডিপেন্ডেন্ট? তাহলে একটু পরে যখন আমরা ডিসি মডেলিং করবো তখন দেখা যাবে, যখন আমরা আইসি দেখাবো তখন আমরা আইসিকে আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে দেখাতে পারবো, আইসিকে সোর্স আমরা দেখাবো ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে দেখাবো। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? তাহলে আমরা যখন ডিসি মডেলিং করি দেখবেন যেরকম ভাবে কি করে, এরকম কাবজাব করা। তাই ডিপেন্ডেন্ট কেন দেওয়া? এই যে এই কারণে ডিপেন্ডেন্ট দেওয়া। বুঝতে পেরেছেন? তাহলে ভাই দেখেন, তাহলে আমরা একটা ইকুয়েশন যদি লিখি, আমার মনে হয় না কেউ আপত্তি করবে, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আইসি ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, আইএস ই টু দি পাওয়ার ভিবিই আপন হচ্ছে ইটা ভিটি মাইনাস হবে তোমার সেই 1, এরকম লিখতে পারি না? দেখো তো আমরা কেবল কি দাঁড়ালাম, কি রেজাল্ট দাঁড়ালো? তবে আইসি ডিপেন্ড করে কার উপর? ভিবিই এর উপর। আইসি ডিপেন্ড করে কার উপর? ভিবিই এর উপর। তাহলে দেখো তো ভাই এই আইসির ইকুয়েশনে ভাই একটা পার্ট কার আছে? ভিবিই এর আছে। তাহলে আইসি কার উপর ডিপেন্ড করতেছে? ভিবিই এর উপর ডিপেন্ড করতেছে। আমরা যদি ভিবিই চেঞ্জ করি তাহলে আইসিও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মাইন্ড করতে কষ্ট হয়। তাহলে ইকুয়েশনের ভ্যালিডেশন আছে, কিন্তু ভাই ইকুয়েশন কোথেকে আনলাম? আকাশ থেকে আনছে। প্রুফ কি? আমাকে ছবি তোলা আছে, নিয়ে যাও, কিন্তু আপাতত এই লেভেলে করার দরকার নাই। আর বড় হও, ব্যাচেলার লেভেলে যাও, যদি সুযোগ থাকে করো আর কি। হ্যাঁ, আইসি ইকুয়াল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিবি মাইনাস ভিবি বাই কত? ইটা ভিটি মাইনাস 1। ওকে,
তাহলে ভাই এই আইএস পরিচয়গুলো জেনে রাখো। এই আইএস এর পরিচয় কি? এই আইএস এর পরিচয় হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কি কারেন্ট? রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কিন্তু কথা হচ্ছে যে ভাই আপনি কারেন্ট ফ্লো করাচ্ছেন কালেক্টর দিয়ে, অথচ রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলতেছেন। আর কি এখানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট? মূলত এখানে এই ইকুয়েশনটা আসলে হচ্ছে ডায়োডের ইকুয়েশন থেকে আসে। আইডি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিবিই বাই ইটা ভিটি মাইনাস কত হবে 1 দেখবেন। হ্যাঁ, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বলা উচিত কি রিভার্স স্যাচুরেশন কারেন্টের। কারণ আছে, বুঝতে পারছেন? অবশ্যই কারণ আছে। শুধু স্যাচুরেশন কারেন্ট বললে হবে, কিন্তু সেটা কোন স্যাচুরেশন কারেন্ট? রিভার্স স্যাচুরেশন কারেন্ট, বুঝতে পারছেন তারা কি? আচ্ছা, ভিটির পরিচয় কি দেখেন তো একটু ভাই। ভিটির পরিচয় কি? নাম শুনে কি টি ভাব আছে না একটা? থার্মাল টেম্পারেচার ভাব আছে না? তাহলে এই ভোল্টেজের নাম আছে কি থার্মাল ভোল্টেজ। কি ভোল্টেজ? থার্মাল ভোল্টেজ। এটা আমাদের টেম্পারেচার, রুম টেম্পারেচারের জন্য কত মিলিভোল্ট? 25 মিলিভোল্ট। কিন্তু টেম্পারেচার চেঞ্জ হলে থার্মাল ভোল্টেজের পরিমাণে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমাদের রুম টেম্পারেচারে কত মিলিভোল্ট? 25 মিলিভোল্ট অ্যাট রুম টেম্পারেচার। এই রুম টেম্পারেচার। এটার পরিচয় কি? ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট। জার্মেনিয়ামের জন্য একরকম, সিলিকনের জন্য একরকম, এইগুলো বাকিগুলোর পরিচয় জানো -1, ঠিক আছে? এইগুলো কনসার্ন না। কনসার্ন হচ্ছে একটা বিষয় নেই ভাই, আইসি যে ভিভির উপর ডিপেন্ড করে এই তার ভ্যালিডিটি ইকুয়েশন। আমরা যেখানে দেখতেছিলাম থিওরিটিক্যালি দেখছিলাম আইসি কার উপর ডিপেন্ড করে? ভিভির উপর। আর আইসি তার ইকুয়েশন, আইসি ডিপেন্ড করছে কার উপর? পুরোপুরি ভিভি এর উপর ডিপেন্ড করছে। এই যে তার প্রুফ, বুঝতে পেরেছেন? আর এইটার প্রুফ আমার আপাতত দরকার নাই। আচ্ছা, এই আইসিটাকে কার উপর ডিপেন্ড করে ভাই? ভিভি এর উপর ডিপেন্ড করে কি না? আইসি ডিপেন্ড করে কার উপর? ভিভির উপর। তাহলে সুন্দর করে আমরা এখানে আরেকটা কথা বলতে পারি। এখানে কিন্তু আমরা আরেকটা কথা বলতে পারি। সেটা কি কথা ভাই? দেখেন, যদি আইবি বাড়ে, যদি কে বাড়ে? আইবি বাড়ে। ভালো করে বুঝে কি বললাম? কে বাড়ে? আইবি বাড়ে। তাহলে আইসিও বাড়বে, মানতে কষ্ট হয়। যদি আইবি বাড়ে তাহলে আইসি বাড়বে। এতক্ষণ দেখলাম এইটা এর উপর কন্ট্রোলিং, আইসি কন্ট্রোল করছে কি? ভিভি। এবার নতুন করে কথা বললাম যে ভাই আইবি যদি বাড়ে তাহলে আইসির বাড়তে হবে। কেন? কারণ আইবির যদি বাড়তে হয় তাহলে ভাই এবার থেকে ইলেকট্রনের পরিমাণে কেমন আসতে হবে? আরো বেশি আসতে হবে। ভালো করে বুঝতে ধরুন সাহেব, আইবি যদি বাড়তে হয় তাহলে এবার থেকে আরো বেশি কি যাইতে হবে? ইলেকট্রন এইখান থেকে ইমিটার থেকে ইলেকট্রন বেশি যাইতে হবে। তাহলে এখানে যদি ইলেকট্রন প্রচন্ড পরিমাণে আসে তাহলেই ভাই একটা সিটির জায়গায় দুটো সিট দখল করার সম্ভাবনা আছে, দুটো সিটের জায়গায় তিনটা সিট দখল করার সম্ভাবনা আছে। তখন এই পাশ থেকে কি হলো যাবে? কি বেশি যাবে? তার মানে এই পাশ থেকে যদি বেশি ইলেকট্রন আসা শুরু করে তাহলে ওখানে হোল বেড়ে যাবে, এই পাশ থেকে হোলের পরিমাণ কমে যাবে, কারণ বেশি হোলগুলোকে সে খেয়ে ফেলবে। তাহলে হোলগুলোর দিকে যাচ্ছে, তাহলে আইবি কিন্তু অটোমেটিকলি আইবি ধীরে ধীরে বাড়তেছে। তাহলে আইবি বাড়তে হলে এই পাশ থেকে ক্যারিয়ার আসতে হবে কি? বেশি। তাহলে পাশ থেকে বেশি ক্যারিয়ার আসে ভাই, ওই পাশেও ক্যারিয়ারের সংখ্যা কি বাড়ার পসিবিলিটি আছে, কারণ সবাই তো বসতে পারবে না। আর বেশি পরিমাণ কোন দিকে চলে যাবে? এদিকে চলে যাবে। তার মানে দেখো আইবি বাড়া মানে ভাই ক্যারিয়ার বেশি আসা। ক্যারিয়ার বেশি আসা মানে কালেক্টরে ক্যারিয়ারের প্রেজেন্স বেশি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে কালেক্টরে ক্যারিয়ারের বেশি প্রেজেন্স মানে কারেন্ট বৃদ্ধি পাওয়া। তার মানে কি বলতে পারি? আইবি যদি বাড়ে আইসিও বাড়বে। মানতে কষ্ট হয়। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি ভাই, আইসি ইজ প্রপোর্শনাল উইথ আইবি। আইসি ইজ প্রপোর্শনাল উইথ কি? আইবি। কিন্তু এভাবে তো ইকুয়েশন লেখা যায় না। কি করতে হবে? একটা কনস্ট্যান্ট আনতে হবে। সেই কনস্ট্যান্টকে আমরা বলতেছি আইসি ইকুয়াল টু বিটা আইবি। এই সূত্র একদম তো কোপায় অ্যাপ্লাই করছেন নাকি? আইসি ইকুয়াল বিটা আইবি, কোনো কথা নাই, কোনো কথা ছাড়া গান নাই। একদম আইসি ইকুয়াল টু বিটা আইবি, একদম কোনো কথা নেই এর ভেতরে। দুম করে আমরা কি মেরে দিছি? আইসি ইকুয়াল টু কি মেরে দিছি? বিটা আইবি মেরে দিছি। তাহলে এই সেই তার এক্সপ্লেনেশন, বুঝতে পেরেছেন? যে আইসি ডিপেন্ড করে কার উপর? ভিবির উপর। ভালো কথা, ইকুয়েশন লিখলাম একটা। আবার আইবি যদি বাড়ে আমরা কি বলতে পারি ভাই? আইসি বাড়বে বলতে পারবো। আইবি যদি বাড়ে আমরা কি বলতে পারবো ভাই? আইসি বাড়ছে, এটা বলতে পারি। তাহলে আইসি ইজ প্রপোর্শনাল উইথ আইবি, এবং আমরা একটা কি কনস্ট্যান্ট আনতে পারি বিটা, এবং এই বিটাটাকে বলা হয় শর্ট সার্কিট কারেন্ট গেইন। বিটার পরিচয় কি? এগুলোর পরিচয় জানতে গেলে ভাই অনেক পড়াশোনা, বেশ একটু ভালোই ট্রানজিস্টর ইন ডেপথ। আমরা যা পড়ছি দেখবো যে এইটাই ওভারফ্লো হয়ে যাবে না তোমাদের জন্য। তাহলে এটাকে আমরা বলবো কি? শর্ট সার্কিট। এটাকে আমরা কি বলতে পারবো? শর্ট সার্কিট কারেন্ট গেইন আমরা বলতে পারবো কিনা? আচ্ছা, এই ফর্মুলাগুলো আমরা ওই পেজে লিখি, তাহলে আমাদের দেখবা যে ফর্মুলার স্পেস তৈরি হয়ে গেছে। আচ্ছা বলো,
তাহলে একদম প্রথম ফর্মুলা কি ছিল ভাই বলো, যে কোনো অবস্থায় এমিটার কারেন্ট ইকুয়াল টু কি হবে, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এই নিয়ে তোর মাইন্ড করার কিছু নেই দোলন, এই নিয়ে মাইন্ড করলে কিছু করার নেই। আচ্ছা কালকে যে আসছিল না বা কালকে যে বোঝো না এরকম কোনো কিছু মনে হচ্ছে? সেটাই, এরকমই মনে হয়। তাহলে এখানে আমরা আইসি ইকুয়াল নতুন একটা ফর্মুলা পেলাম কি, না আইসি ইকুয়াল টু কি বলতে পারলাম, বিটা না এটা তো পাইলাম, আরেকটা কি পেলাম, আইসি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিবিই আপন কি ইটা ভিটি মাইনাস 1। একটা থার্ড ফর্মুলা কি দেখলাম, আইসি ইকুয়াল টু কি দেখলাম, বিটা আইবি দেখলাম। এবার আমরা আরো কিছু ফর্মুলা প্রুফ দেখি। দেখো আচ্ছা এই ফর্মুলাটাকে তুমি দুম করে এখানে বসায় দাও, এখানে বসায় দাও, মেইন ইকুয়েশনে বসাও, 1 নম্বর ইকুয়েশনে বসায় দাও, তাই না? তুমি 1 নম্বর ইকুয়েশনে বসাও, 1 নম্বর ইকুয়েশন কেমন, আই ই ইকুয়াল টু কি বলতে পারি, আই বি প্লাস কি আইসি বলতে পারি। তাহলে ভাই আই ই রাখলাম, আই বি রাখলাম, বসাও আইসি ইকুয়াল টু কি বলতে পারি, বিটা বিটা আইবি, এই আইসি ইকুয়াল বিটাই বসালাম, কে কমন যায় বলো, আই ই। তাহলে এখানে আমরা কি বলতে পারি, বিটা প্লাস 1 ইনটু আমরা কি বলতে পারি, আই ই কি বলতে পারি, আইবি বলতে পারি, পারি কিনা, আই ইকুয়াল টু 1 প্লাস বিটা ইনটু কি আইবি বলতে পারি। আচ্ছা এইটা একটা কি ফর্মুলা বলতে পারি আমরা, এটাকে আমরা একটা ফর্মুলা বলে চালাইতে পারি। যাক সমস্যা না, আমরা ক্লোজড বক্স করে দিই। এবার আসো, তাহলে ভাই আমরা আই পেলাম, আবার আমরা এখানে আগের থেকে কি পেয়ে আসি, আইসি পেলাম। আইসি পাইছি তাহলে এবার এই দুটো মানই আবার কোন ইকুয়েশনে বসাবো, 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে বসা দেয় 1 নম্বর ইকুয়েশনে। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল ভাই, আই ই ইকুয়াল টু কি ছিল, আইবি প্লাস কি ছিল, আইসি আইসি ছিল। তাহলে বলো এখানে যে আই রাখলাম তাই কি না, আই রাখলাম না এখানে। আচ্ছা তাহলে আই রাখলে আই বি ইকুয়াল টু কি বলতে পারি ভাই, আইসি বাই বিটা বলতে পারি, আই বি ইকুয়াল টু কি বলতে পারি, আইসি বাই বিটা বলতে পারি, প্লাস আমরা কি রাখতে পারি, আইসি। তাহলে দেখো তো এখান থেকে বলতে পারি আই ইকুয়াল টু আমরা আইসি ইন্টু কি বলতে পারি, 1 প্লাস 1 বাই বিটা বলতে পারি। আমরা আইসি কমন নিচ্ছি এখান থেকে, তাহলে এখানে 1 বাই বিটা থাকে আর এখানে কি থাকে 1 থাকে, 1 প্লাস 1 বাই বিটা, ঠিক আছে। তাহলে এখানে আই ইকুয়াল টু কি থাকছে দেখো তো ভাই, আইসি এখানে কি থাকে বিটা প্লাস 1 বাই বিটা বলতে পারি। জি তাহলে আমরা এখান থেকে কি আনতে পারি, আইসি ইকুয়াল টু কি বলতে পারি, আমরা যেটাকে নেই তাহলে কি হবে বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু এটাকে আমরা কি বলতে পারি, আই বলতে পারি। আইসি ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু কি বলতে পারি, আই বলতে পারি তো নাকি। আচ্ছা এইটাকে এক নতুন ভ্যারিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটাকে আমরা বলতে পারতেছিলাম আইসি ইকুয়াল টু আলফা আই। পারি কি না, পারি তো নাকি। আইসি ইকুয়াল আমরা কি বলতে পারি, আলফা আই, অর্থাৎ এই যে বিটা বাই বিটা প্লাস বিটা তো কনস্ট্যান্ট, 1 প্লাস বিটা কনস্ট্যান্ট। তাহলে এই যে পুরোটার যে ভ্যালু সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে লিখলাম, সেটা দ্বারা কি রিপ্রেজেন্ট করলাম, আলফা দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাই কি না। তাহলে এখানে দেখো তো আমাদের, এবং এই আলফার মানটা দেখা যাবে যে নিয়ার অ্যাবাউট, একদম নিয়ার অ্যাবাউট কার মানের সমান, 1 এর মানের সমান। তার মানে আমরা যদি এই আলফা ইকুয়াল টু 1 কনসিডার করি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ভাই, আইসির মান যা হবে আই এর মান কি হবে তাই হবে, পারি কি না, বলতে পারি তো নাকি। কিন্তু এটা কনসিডারেশনের পরে, যখন যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি তাহলে আইসি ইকুয়াল কি বলতে পারি, আই বলতে পারি। এবং ম্যাক্সিমাম ট্রানজিস্টর রঙকে আমরা এই কাজটা করবো, একদম কোনো কথা না, আইসি বের করবো, আইসি পাইসি মানে কি পেয়ে গেছি, আই পেয়ে গেছি, বুঝতে পারেন। যদি সে অঙ্কে মনে করো আলফা যাতে, তখন কি হবে না, তখন তার অবজার্ভ করার সুযোগ নেই, তখন তোমার আলফা ধরে কি করা লাগবে, করা লাগবে, বুঝতে পারছেন নাকি। আচ্ছা তোমাদের 3টা কারেন্ট ছিল না, আইসি আর কি, আইবি আর কি, আইই। তাহলে তোমাকে যদি বলা হয় ভাই আইসির সাথে আইবির সম্পর্ক পাইছি, পাইছি কি না, কথা বলো না কেন। আরে ভাই আইসি ইকুয়াল টু কি বললাম, বিটা আইবি, মুখস্থ করে বলতে হবে এগুলো তো। আরে ভাই বাচ্চা কালতে পড়তে এগুলো মুখস্থ করে বলতে হবে। আইসিতে কার সম্পর্ক দেখলাম, আইবির সম্পর্ক দেখলাম, তাহলে আইসি ইকুয়াল টু কি, বিটা আইবি। আচ্ছা এই সাথে আবার আমরা কার সম্পর্ক দিতে পারি, আই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আইসি ইকুয়াল টু আলফা আই, দুটো সম্পর্ক পেলাম। তাহলে এর সাথে দুজনের সম্পর্ক আছে, বাকি আছে কার, এই দুজনের সাথে কি করা, সম্পর্ক স্থাপন করা। তাহলে করে ফেললাম না এটাও, যে আই ইকুয়াল টু আমরা কি বলতে পারলাম, বিটা প্লাস 1 ইন্টু কি আইবি, ব্যাস। তাহলে প্রত্যেকটা কারেন্টের সাথে প্রত্যেকটা কারেন্টের কি পেয়ে গেলাম আমার ভাই, সম্পর্ক পেয়ে গেলাম, তাই কি না, বুঝতে পারা গেছে। তাহলে আইসি ইকুয়াল টু বিটা আইবি, আইসি ইকুয়াল টু আলফা আই, আর আই ইকুয়াল টু কি বিটা প্লাস 1 ইন্টু আইবি। প্রত্যেকটা কারেন্টের ভেতর প্রত্যেকটা কারেন্ট আমরা কি পেয়ে গেলাম, সম্পর্ক ডিরাইভ করতে পারলাম, বোঝা গেছে।
আর বিটার পরিচয় কি? বিটার পরিচয় কি? বিটার পরিচয় কি? বিটার পরিচয় হচ্ছে কত? বিটার পরিচয় হলো শর্ট সার্কিট কারেন্ট গেইন। তাহলে বিটার মান কেমন হয়ে থাকে? বিটার মানের রেঞ্জটা একটু বলে দেওয়া দরকার। বিটার যে আলফার মান বললাম কত, একদম নিয়ার অ্যাবাউট কত না? তাহলে বিটার মান হয় 50 থেকে অ্যারাউন্ড কতর ভেতর? 200-র ভেতর। কতর ভেতর? 50 থেকে 200-র ভেতর। আর আলফার মান কেমন হয়? নিয়ার অ্যাবাউট কত? অনের মতো। এই সেই ফর্মুলা। তাহলে তিন চারটা ফর্মুলা মুখস্থ করতে হয়। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবো, আইসি ইকুয়াল টু কি জানি? আলফা আই। এই ফর্মুলা মনে রাখার কোনো দরকার নাই। আইসি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? বিটা আই। এই ফর্মুলা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা খুবই কাজে দেবে, যদি তোমাদের লেভেলে না কাজে দেবে, এবং আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। মোটামুটি বক্স করা যেগুলো ফর্মুলা, এই টাইপের ফর্মুলাগুলো আপাতত ইয়াদ করনা জরুরত পারে, প্রচুর ইফেক্টিভ হবে। এই ফর্মুলা মনে রাখতে হবে। তো সূত্রগুলো ডেরাইভ করলাম। এখন একটা অঙ্ক না করলে তো আসলে কী কী হয় না, ভালো লাগে না মনের ভেতর। তাহলে আমরা একটা অঙ্ক তুলছি এখানে। বলতেছে যে আপনাদের অঙ্কে এরকম বলা আছে যে কোনো ট্রানজিস্টরে বিটা দেওয়া আছে কত? 50। বিটা মানে শর্ট সার্কিট কারেন্ট গেইন, শর্ট সার্কিট কারেন্ট। তাহলে বিটার মধ্যে আছে 50 এবং আইবির মধ্যে আছে কত? 20 মাইক্রো অ্যাম্পিয়ার হলে আই এর মান কী করো? বের করো। তাহলে দেখো, এটা করার জন্য যদি আই বের করতে হয়, তাহলে আই বের করার জন্য তো আমরা একটা ফর্মুলা জানি। আই ইকুয়াল আমরা কি জানি বলো তো? আইবি প্লাস আমরা কি জানি? আইসি জানি, তাই কি না? তাহলে দেখো অলরেডি তোমার কাছে কার মান দেওয়া আছে অ্যাভেলেবল? আইবির মান দেওয়া আছে, কিন্তু দুঃখের বিষয় তুমি কার মান জানো না। তাহলে আইসি মান বের করে আনতে পারলে কার মান বের হয়ে যাবে? আইর মান। তাহলে আইসি মান বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না। ফর্মুলা কি জানি? আইসি ইকুয়াল কি জানি? বিটা আইবি। তাহলে বিটা কত? 50 আর আইবি কত? 20। তাহলে পাচ্ছে কত? 5 দুগুণী কত হবে? 1000 হবে না? কত হবে? 1000 কত কি মাইক্রো অ্যাম্পিয়ার না? 1000 কি মাইক্রো অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এখানে দেখো তো ভাই, আই যদি বের করতে হয় তাহলে আইবি মানে কত? আইবি কত? 1000। আর আইবি কত? সরি, এটা আইসি তাই না? আচ্ছা, এটা আইসি থাক। আর আইবি কত? 20 মাইক্রো অ্যাম্পিয়ার। অর্থাৎ আই এর মান যোগ করে পাবো কত? 1020 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার বুঝি নেই, প্রবলেম কোনো? হ্যাঁ, অতএব এই ম্যাথ বাচ্চা পারবে, ডিপ্লোমার বলা বানানো ম্যাথে দেবে না। তারপরে আমরা ফর্মুলা যাতে রিভাইজ করতে পারি, হ্যাঁ, না করলে নাই, তাই জন্য। তাহলে কত? 1.02 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা আমাদের সার্কিটরি যে ম্যাথগুলো আছে, আমরা সেই ম্যাথগুলো একটা তোলা শুরু করি, তাই না? তো এখানে দেখো যে তোমাদের কাছে কিছু টাইপের ম্যাথ অ্যাভেলেবল। যেমন ধরো কি আমাদের কাছে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে এই যে বিজেটি বায়াস কনফিগারেশনের যে ম্যাথগুলো, বায়াসিং কনফিগারেশন যেগুলো তোমার কাছে অ্যাভেলেবল, সেটা হচ্ছে দেখো, এটা আছে ফিক্সড বায়াস, এটা কি ইমিটার বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস, তারপরে কি কালেক্টর ফিডব্যাক, তারপরে কি ইমিটার ফলোয়ার, তারপরে কি কমন বেস। এরকম অনেকগুলো বায়াসিং কনফিগারেশন আছে। আসলে সত্য কথা বলতে বায়াসিং কনফিগারেশন কিন্তু 1টা 2টো 3টা 4 5টা 6টা না, অ্যাটলিস্ট বায়াসিং কনফিগারেশন আমার জানা মতো আমি যতগুলো পড়ছি ওরকম আমি পড়ছি মানে 11টা বায়াসিং কনফিগারেশন পড়ছি। বুঝতে পারা গেছে? শেষ নেই বায়াসিং কনফিগারেশনের। সব থেকে ভালো বায়াসিং কনফিগারেশন কোনটা? কনস্ট্যান্ট কারেন্ট বায়াসিং কনফিগারেশন। তো এখানে সেই কনফিগারেশন ইমপ্লিমেন্ট করা হয়নি, কারণ ওই লেভেলের পড়াশোনা তোমাদের এখানে আসলে লাগবে না। বুঝতে পারা গেছে? এইগুলো যেহেতু জবের জন্য মোটামুটি এগুলো তোমাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আমরা প্রথমে এই বায়াসিং কনফিগারেশনের উপর নিয়ে আলাদা লেকচার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা সূত্রগুলো পড়ে আসছি, দেখি ম্যাথ কীভাবে করতে হয়, তাহলে সেটার জন্য আমরা এই কনফিগারেশনের একটা ম্যাথ আমরা চুজ করবো, এবং আমরা এখানকার দেখা যাবে যে এক্সাম্পল অনেরই ম্যাথটা আমরা করবো। তাহলে এক্সাম্পল অনের ম্যাথটা আমরা একটু তুলে ফেলি কষ্ট করে। আচ্ছা, এক্সাম্পল অনে যে ম্যাথটা আছে দেখো একটু, আমরা যেটা তোলার কথা বলতেছিলাম ওটা তোলা হয়েছে। এই ম্যাথে তোমাকে বলতেছে যে এখানকার তোমাকে কী বের করতে হবে। তোমাকে প্রথমত বের করতে হবে, বলো, আই বের করতে হবে, তাই কি না? কী বের করবা? আই, ইমিটার কারেন্ট বের করতে হবে। উইথ কার সাথে? আইসি বের করতে হবে। 2 নম্বরে কী বলতেছে ভাই? ভিসিই বের করতে হবে। 3 নম্বরে কী বলতেছে বলো? ভিবি এবং কী বের করতে হবে? ভিসি। এবং 4 নম্বরে বলতেছে যে ভাই আপনি ভিবিসিটাও বের করে দেখান। ভিবিসিটাও আপনি বের করে দেখান। হ্যাঁ, আইবি বাদ পড়ে গেছে কি? আচ্ছা, এটা হবে আইবি, তাই না? আমরা 3টাই বের করি, আইবি, আইসি, আই, সবগুলো বের করি। আচ্ছা, তার আগে আমাদের যেটা কাজ করতে হবে, সিম্বলের সাথে একটু ভালো করে পরিচয় হবে নি, তাই না? আচ্ছা, তুমি আমরা একটু বলো ভাই, এইটাকে আমি কি বলতে পারবো? বেস বলতে পারবো। একদম এই টার্মিনাল, মাঝের টার্মিনাল থেকে আমরা কি বলি? বেস বলি। আর এই প্রান্তটাকে আমরা কি বলি? ইমিটার বলি। আচ্ছা, এই প্রান্তটাকে আমরা কি বলি? কালেক্টর। আমার একটু বলো তো, তোমাকে যদি জিজ্ঞাসা করে ভাই এই প্রান্তটাকে আমি কালেক্টর বলতে পারবো কিনা? পারবো।
এই প্রান্তটা কালেক্টর, আর এই প্রান্তটা কালেক্টর বলতে পারবো? পারবো না। এটার কিন্তু কালেক্টর বলতে পারবো না। কথা কি বুঝছো? এই পয়েন্টকে আমরা সি দিয়ে রিনোট করতে পারছি, কালেক্টর দিয়ে রিনোট করতে পারছি, এই পয়েন্টকে আর কি বলতে পারবো না ভাই? সি বলতে পারবো না। কেন পারবো না? কারণ মাঝখানে ভাই রোধ আছে, বুঝতে পারছেন? এই প্রান্ত কি বি, তার মানে কি তুমি এখানে বি বলতে পারবা? কখনোই পারবে না, কারণ এখানে ভিতরে ডিনোট করা হয়েছে, তার মানে অবশ্যই কি রেজিস্ট্যান্স আছে এখানে, তাহলে এখানে কি বলা যায় না? বি বলা যাবে না। কিন্তু এখানে ই আছে, এখানে তুমি কি বলতে পারো? ই বলতে পারবা। তার মানে তোমাকে যদি কখনো এই ভিসিই বলে, আমি একটু ভালো করে দেখাই, এগুলো কিন্তু খুবই ক্রুয়েশিয়াল, হ্যাঁ, এবং এই কনফিউশনগুলো তোমরা কেউ ক্লিয়ার করে দিবে না। হ্যাঁ, ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। দেখো এইটাকে আমি কি বলতে পারবো? বেস বলতে পারবো। তার মানে এই বড় হাতের বেসকে বি বলবো, একদম ওইটা থেকে যে টার্মিনাল বেরোবে ওইখানে কি বলবো? বি বলবো। ওইটাকে আমরা কি বলবো? বেস বলবো। এইখান থেকে যেটা বেরোবে ওইটাকে আমরা কি বলবো? কালেক্টর বলবো। এখান থেকে কি বলবো? ইমিটার বলবো। কিন্তু এখানে রেজিস্টর ফেজিস্টর কিছু একটা লাগাই দিলে তখন কিন্তু ভাই এইটারে আমি আর কি বলতে পারবো না? কালেক্টর বলতে পারবো না। কালেক্টর কিন্তু বলতে হবে এই যে বক্স থেকে ইমিডিয়েট যেটা বেরোবে, সেটাকে আমরা কি বলবো? বেজ ইমিটার কালেক্টর বলতে পারবো। তোমার যদি এখানে রেজিস্টার থাকতো, চিন্তা করতো, তুমি কি এটা কি বলতে পারতা? এখানে বেজ, তো এটা কি বেজ বলতে পারতা? বেজ বলতে পারা যাবে না। বুঝতে পারা গেছে? নোটেশনগুলো ক্লিয়ার? একইভাবে এখানে কি থাকতো? কোনো একটা রোধ থাকতো, তাহলে এখানে আমরা কি বলতে পারতাম? এখানে কি এটা ইমিটার, কিন্তু এটা আবার কি না? ইমিটার না। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে আই কোন জায়গার কারেন্ট? এই জায়গার কারেন্ট না, অবশ্যই না। আই কোন জায়গার কারেন্ট? এই জায়গার কারেন্ট। সিম্বল এই জায়গায় দেবো, কিন্তু এটা সিরিজ পথ বিধায় এই কারেন্ট যা, এই কারেন্ট কি তাই, কিন্তু অ্যাকচুয়ালি আই কিন্তু এই জায়গার, আই কিন্তু কোন জায়গার? তুমি চিন্তা করো, মনে করো এই জায়গায় একটা প্যারালাল রোধ দিয়ে দিল, তো তুমি যে এই জায়গার আই বলতা, তাহলে এখন প্যারালাল রোধ দিলে কি এখন আর আই বলতে পারবা? এই জন্য ভুলেও এই জায়গায় আমরা আই বি আই সি বলা যাবে না। আচ্ছা, আই বি কে এই জায়গায় বলবো না? আই বি বলতে একদম কি ইমিডিয়েট বক্সের ভিতর, যেখান থেকে বক্সের সাথে রিলেটেড, ইমিডিয়েট বক্সের সাথে। বুঝতে পারা গেছে? আইসি কোন দিকে হবে? আইসি কি উপরে হবে? এটাকে আইসি বলতে পারবো না? আইসি বলবো কেন? একদম ইমিডিয়েট এই জায়গায় বক্সের এইখানে। তাহলে এই কারেন্টকে আমরা বলবো আইসি, এই কারেন্টকে আমরা কি বলবো? আইবি, এই কারেন্টকে আমরা কি বলবো? আই। ব্যাস, বোঝা গেছে? এবার আসো ভিসিই। তাহলে বলো তো, ভিসি মানে কালেক্টর থেকে এমিটার ভোল্টেজ না? কালেক্টর এবং এমিটারের মধ্যকার ভোল্টেজ। তো তুমি যদি এই জিনিসগুলো না জানতা, তাহলে তুমি কি করতে ভাই? এখানে এটা কি কালেক্টর প্রান্ত থেকে বের করলাম, আর এটা কোন প্রান্ত থেকে বের করলাম? ইমিটার প্রান্ত থেকে। তাহলে এইখানে তুমি ভোল্টেজ কি বলতে পারতাম? ভিসিই বলতে পারতাম। কেউ তোমাকে মানা করতো না, কারণ তুমি পুরোটারে কি বলে দিছো? কালেক্টর। এই পুরোটারে তুমি কি বলে দিছো? এমিটার বলে দিছো। বুঝতে পারা গেছে? কিন্তু আসলে এই যে সি, তাহলে এক প্রান্ত কোন জায়গা থেকে বেরোবে? সি থেকে বেরোবে। আর এক প্রান্ত কোন জায়গা থেকে বেরোবে? ইমিটার থেকে বেরোবে। তাহলে সি থেকে বের করা মানে কি এই জায়গা থেকে বের করা? কালেক্টর থেকে বের করা মানে কি এই জায়গা থেকে বের করা? কালেক্টর থেকে বের করা মানে কি এই যে এই পয়েন্ট থেকে বের করা। আর ইমিটার থেকে বের করা মানে কোন পয়েন্ট থেকে বের করা? এই পয়েন্ট থেকে বের করা। তাহলে এই ভোল্টেজটাকে আমি এখন কি বলতে পারবো ভাই? ভিসিই বলতে পারবো। এবার আসো, এবার তোমাকে এখানে কি বলছে? ভিবি বলতে বলছে বের করতে। তাহলে ভিবি মানে কি? বেজের ভোল্টেজ। তাহলে বেস কোন জায়গায় আছে? এই জায়গায় বেস নাকি বেজের জায়গায়? তাহলে এক মাথা ধরবো কোন জায়গায়? এই জায়গায়। আরেক প্রান্ত যদি আরেক প্রান্ত উল্লেখ নাই, তাহলে বুঝতে হবে সেটা কোথায় আছে ভাই? গ্রাউন্ডে। তাহলে এই যে ভোল্টেজটাকে আমরা কি বলবো? ভিবি বলবো। ভালো করে বুঝুন, একদম ক্লিয়ার কাট, কোনো ঝামেলা নেই এখানে। এবার দেখো, তোমাকে বলছে এখানে কি বের করো? ভিসি বের করো। তাহলে ভিসি মানে কোন জায়গায় বলো? কোন জায়গা থেকে বেরোবে? এখান থেকে বের করবে না এখান থেকে বের করবা? কালেক্টর থেকে বের করবে। কালেক্টর কি এইটা নাকি এইটা? এইটা। তাহলে কালেক্টর থেকে বের করবে, এই যে এইটা। তাহলে এটা কি ভিসি, তাই কি না? তাহলে আরেক মাথা কোন জায়গায় যাবে? গ্রাউন্ডে যাবে। একদম সহজ হিসাব, কোনো ভংচং নাই। এবার সব ভিবিসি বলছে। তাহলে ভিবিসি মানে কি? এক মাথা কই ধরবো? বিতে। আর এক ধরবো কোথায়? সিতে। তাহলে বেস কি এই জায়গায় না? বেস কোন জায়গায়? এই জায়গায়। আর কালেক্টর কোন জায়গায়? এই জায়গায় না? তাহলে এটাকে আমরা কি বলবো? এই সেই ভিবিসি বলবো। সহজ হিসাব রে ভাই, কোনো প্যারা নাই, চিল। এই কোনো কনফিউশন আছে? কিন্তু বলে ঝামেলা বাধা কোন জায়গায়? এই সমস্ত জিনিস জানে না যে আইবি কোন জায়গায়, আইসি কোন জায়গায়। সব থেকে প্রবলেম বাধে কোন জায়গায় জানো? সব থেকে প্রবলেম বাধে এই জায়গায়, এই অঙ্কটা, এই কনফিগারেশনে। মানে এইগুলো নিয়ে না কোনো কথাবার্তা বলে না কেউ, এইগুলো নিয়ে কিন্তু কেউ কথাবার্তা বলে না। কিন্তু কথাবার্তা বলা লাগে কোন জায়গায় এসে? এই কনফিগারেশনে যখন আসো তখন এসে কথাবার্তা বলা লাগে। কেন কথাবার্তা বলা লাগবে? চিন্তা করো তো ভাই, কেন কথাবার্তা বলা লাগবে? দেখো এদিকে অনেকে বলবে কি ভাই এটা কালেক্টর রেজিস্ট্যান্স, তাহলে এইখান থেকে যে কারেন্টটা যাবে ভাই ওইটার নাম কি? আইসি। কিন্তু ভাই এটা তো আইসি না। আইসি কোনটা দলন সাহেব? এই যে এইটাকে আমরা কি বলবো ভাই? এই যে এই কারেন্টটাকে আমরা কি বলতে পারবো? আইসি বলতে পারবো। কিন্তু এটাকে আইসি বলতে পারবো? পারবো না।
কিন্তু কথাবার্তা বলা লাগবে এই জায়গায় এসে। এইবার দেখো বেস কারেন্ট কোনটা বলো তো, এই যে বেজের কারেন্ট, এই যে বেজের কারেন্ট আইবি, তাহলে এই কারেন্ট কতটুকু হবে? এই কারেন্ট হবে ভাই এই কারেন্ট প্লাস কি এই কারেন্ট, তাহলে এই কারেন্ট হবে কতটুকু? আইসি প্লাস হবে কত? আইবি। দোলন সাহেব তাই কিনা? কিন্তু এখানে পোলাপান করে কি সরাসরি কি ধরে দেয়? আইসি ধরে। আরে ভাই আইসি তো ওই জায়গায় না রে পাগলা, আইসি কোন জায়গায়? আইসি তো এই জায়গার, বেস তো এই জায়গার। আর মিটার কারেন্ট এটাকে আমরা বলবো কি মিটার কারেন্ট বলবো। এইখানে এসে পোলাপান কথাবার্তা বলা লাগে। এমনও হয়েছে পোলাপানরা কোচিংয়ে শিখাইছি তারপরে কি একই ভুল কাজ করছে। আবেগে আবেগে ওই যে আরসি আছে তাহলে জায়গায় কি আইসি আইসি মেরে দাও। বুঝতে পেরে গেছে? সব কিছু কিন্তু বলা হচ্ছে, ভুল করা যাবে না কিন্তু। হ্যাঁ, এইটা ছাড়া এই কনফিগারেশনে কিন্তু কোনো প্রবলেম নেই, এইগুলোতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম পড়বে কোন জায়গায়? এই কনফিগারেশন তখন প্রবলেম পড়ে যেতে হবে। বুঝতে পেরে গেছে? আচ্ছা ওকে, তাহলে আমরা মোটামুটি নোটেশনগুলোর সাথে পরিচিত হতে পারলাম। আমরা কোথায় চলে যাবো? ম্যাথে চলে যাবো, তাই কি না? ম্যাথে চলে যাবো এবং দেখো কথাবার্তা কিছু আমরা অ্যাজাম্পশন করে নিতে হবে। আচ্ছা এই ট্রানজিস্টরটা এই তোমাকে এই হচ্ছে তোমার কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনে কোথাও কি বলছে ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে? ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে সেটা কি বলছে? ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়ন, কাট অফ নাকি স্যাচুরেশন কিছু বলছে? তাহলে এই ট্রানজিস্টরটা কোন রিজিয়নে থাকতে পারে? অ্যাক্টিভেও থাকতে পারে, স্যাচুরেশনে থাকতে পারে, কোথায় থাকতে পারে? কাট অফেও থাকতে পারে। বুঝতে পেরেছেন? তো আমরা অত কমপ্লেক্স থেকে যাচ্ছি না। আমরা যদি কোনো অঙ্কে, তোমাদের লেভেলের অঙ্কে, আমাদের লেভেলের অঙ্কে না, তোমাদের লেভেলের অঙ্কে যদি কখনো ট্রানজিস্টর কোন রিজিয়ন আছে বলা না থাকে, তুমি কি ধরে নিবা? অ্যাক্টিভ রিজিয়ন ধরে নিবা। বুঝতে পারছেন? এখানে কোথাও বলা ট্রানজিস্টর কোন রিজিয়নে আছে, তার মানে তুমি কি ধরে নিবা? বাই ডিফল্ট সে অ্যাক্টিভ রিজিয়নে আছে। তাহলে এই ট্রানজিস্টরটাও ভাই একই কথাবার্তা আমরা যদি কোনো কিছু বলে নাই এটা কোন রিজন ধরে, অ্যাক্টিভ রিজন ধরে নেব। কিন্তু আমরা কিছু অঙ্ক করবো, আমরা মনে হয় সামনের লেকচার অঙ্ক করবো। যখন আমরা আজকে কোন রিজনে আলোচনা করলাম ট্রানজিস্টরের অ্যাক্টিভ রিজনের কথাবার্তা বললাম না, তাহলে অ্যাক্টিভ রিজনের পরে যখন স্যাচুরেশন রিজনের কথাবার্তা বলবো তখনই, যখন অ্যাক্টিভ রিজন হয়ে গেল, স্যাচুরেশন রিজন হয়ে গেল, কাট অফ রিজন হয়ে গেল, তখন একটা ট্রানজিস্টর দিবে, আমরা সলভ করব, দেখি সে আগে কোন রিজনে আছে, তারপরে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো। বুঝতে পারা গেছে? তাহলে আপাতত আমরা ম্যাথ করার জন্য বাই ডিফল্ট ধরে নিই কি ট্রানজিস্টরটা কোন রিজন আছে? অ্যাক্টিভ রিজনে আছে। তাহলে অ্যাক্টিভ রিজন থাকা মানে কি বেজ ইমিটারে কোন ব্যাস দিছি ভাই? ফরওয়ার্ড ব্যাস। আরে কথা বলে না কেন? অ্যাক্টিভ রিজন মানে কি বেজ ইমিটারকে ফরওয়ার্ড ব্যাস কারেক্টার কি? তাহলে বেজ ইমিটারে ফরওয়ার্ড দেওয়া মানে ভাই বেজ ইমিটার দিয়ে ফরওয়ার্ড দেই, তাহলে এটা কি এন, এটা কি পি, এটা কি এন না? তাহলে এখানে বেজ ইমিটারে ফরওয়ার্ড দেওয়া মানে কি পিএন জাংশনে কোন ব্যাস দিছি? ফরওয়ার্ড দিছি। তাহলে পিএন জাংশনে যদি ফরওয়ার্ড দেই তাহলে এইটা কি এখানে কত ভোল্টেজ থাকবে? তাহলে 0.7 ভোল্ট ফর্ম করবে না? ডায়োডের অন ভোল্টেজ কত? 0.7 ভোল্টেজ। বুঝো নাই দলন সাহেব? দেখেন সিলিকনের বলে নাই বাই ডিফল্ট সিলিকনে ধরবো আমরা। দেখো এই বেজ ইমিটার, এটা কি বেজ, এটা কি ইমিটার না? তাহলে বেজ ইমিটারে এই যে পিএন জাংশনে আমরা কোন ব্যাস দিই? ফরওয়ার্ড ব্যাস দিছি। তাহলে এটা এখন কিসের মতো কাজ করবে? একটা ডায়োডের অন ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। বুঝতে পারছেন না? জানি যদি এটা জার্মানি তাহলে এখানে কত দেখতাম? বেজ ইমিটারে 0.3। তাহলে এখানে তো সিলিকন ধরে নিচ্ছি আমরা, অনেক কিছু আজাম করে নিচ্ছি, সিলিকন, জার্মেনিয়াম, তারপর আবার কোন মোডে আছে, কোন রিজিয়নে আছে। তাহলে এখানে কত ভোল্ট আছে? 0.7 ভোল্ট এখানে আমার কাছে অ্যাভেলেবল, তাই কি না? বেজ ইমিটার ফরওয়ার্ড দিলাম, ডায়োডটা অন হলো, মানে এই যে জাংশনটা ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হলো এবং সেখানে কত ভোল্ট? 0.7 ভোল্ট অ্যাক্টিভ হলো। দেখো ভাই তাহলে বলো আই বের করতে বলছে, আইসি আর আইবি। তাহলে আইসি কোন জায়গার? এই কারেন্টটাকে আমরা কি বলবো? আইসি। একদম ট্রানজিস্টরের বক্সের আগে দেখাবা। এই কারেন্টটাকে আমরা কি বলবো? আইবি। এই কারেন্টটাকে আমরা কি বলবো ভাই? আই বলতে পারবো। তাহলে দেখো এইখানে, আচ্ছা ভালো কথা। আর ক্যাপাসিটরগুলো কেন দিছে? ক্যাপাসিটরগুলো দিছে তোমার এসির অ্যানালাইসিসের ক্ষেত্রে, এগুলো কাজে লাগবে অ্যাক্টিভ হবে কোথায়? এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে। তার মানে আমরা কি অ্যানালাইসিস, ডিসি অ্যানালাইসিস করতেছি না? কি অ্যানালাইসিস করতেছি? ডিসি অ্যানালাইসিস। তার মানে ডিসিতে ক্যাপাসিটর কি ব্লক করে, সুতরাং এই ক্যাপাসিটরের কোনো ভূমিকা নাই, এই ক্যাপাসিটরের কোনো ভূমিকা এখন নাই। কিন্তু যখন এসি অ্যানালাইসিস করবো ভাই, এই ক্যাপাসিটরের কোশ্চেনই হবে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কাপলিং ক্যাপাসিটর, আউটপুট কাপলিং ক্যাপাসিটর অ্যান্ড কি ইনপুট কাপলিং ক্যাপাসিটর, ভূমিকা কি, সিগনিফিকেন্স কি পড়বো। যদি কোনোদিন সময় পাই সবই পড়বো। হ্যাঁ, এই ক্যাপাসিটরের ভূমিকা হচ্ছে এই ট্রানজিস্টরকে আমরা কি হিসেবে কাজ করে? অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করি না? কি হিসেবে কাজ করে? অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে ট্রানজিস্টরটাকে। তাহলে অ্যাম্প্লিফাই করার পর সিগন্যালটাকে আমরা লাউড স্পিকার দিব না? কি দেবে? লাউড স্পিকার দিব না? তাহলে লাউড স্পিকারে ডিসি সিগন্যাল গেলে তো সমস্যা, লাউড স্পিকারে ডিসি গেলে তো সমস্যা। তাহলে যখন সামনে আমরা কি লাগিয়ে দেবো? ক্যাপাসিটর লাগিয়ে দেবো, যাতে ডিসিকে কী করতে পারে? আউটপুটে ব্লক করে দেয়, একদম পিওর অ্যাম্প্লিফাইড সিগন্যাল যাতে আমরা পাই। বুঝতে পারি? বুঝতে পারা গেছে? পারবো কিনা? আর যখন এসি অ্যানালিসিস করবো আমরা, যখন আমরা কী করবো? এসি অ্যানালিসিস করবো, তখন আমরা ডিসি অ্যানালিসিস যখন করে দেখি এসির সোর্সগুলো কি ইনঅ্যাক্টিভ করতে হয়। তখন যদি এসি সোর্সগুলো ইনঅ্যাক্টিভ করলে যাতে এই কারেন্টটা বাইপাস হয়ে গ্রাউন্ডে চলে না যেতে না পারে, এই জন্য ভাই এখানে কি দেওয়া লাগে? একটা
ক্যাপাসিটর দেওয়া লাগে। ইনপুট কাপলিং ক্যাপাসিটরের ভূমিকা, এটা আউটপুট কাপলিং ক্যাপাসিটরের ভূমিকা। এগুলো নিয়ে কথাবার্তা দরকার নেই আপাতত। ডিসির ক্ষেত্রে দেওয়া হয় শুধুমাত্র এই কারেন্ট, ডিসিকে কারেন্টটা কাছে থেকে ব্লক করতে পারে, কারেন্টের এদিকে না যেতে পারে, বুঝতে পারে গেছে। কিন্তু ডিসির ক্ষেত্রে না এগুলো লাগে না, এই ইনপুট ক্যাপাসিটর লাগে না, আউটপুট ক্যাপাসিটর লাগে না, এগুলো লাগেই না। সোজা কথা ডিসির ক্ষেত্রে এগুলো বাদ, ক্যাপাসিটরের কোনো কথাবার্তা আসবে না, এসিতে আসবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে যদি আইবি থাকে তাহলে তুমি জোর করে বলতে পারবা কি ভাই যে এই দিক থেকে খোলা পথ, তাহলে এখানেও কি আইবি, তুমি বলতে পারো এখানেও কি আইবি বলতে পারবা। কিন্তু আগে এটার কি বলা যাবে না, আইবি বলা যাবে না। এটা যেহেতু আইসি ভাই, এ পথ তো ওপেন, তাহলে এই পথ এই কারণটাকে আমরা কি বলতে পারি, আইসি বলতে পারি, পারি কি না? তাহলে সুন্দর করে কাজ হবে ভাই, আগে ইনপুট লুপে লুপ চালানো। কিসে লুপ চালানো? ইনপুট লুপে লুপ চালানো। ঠিক আছে, তাহলে তাহলে ভাই এইভাবে কি চালাই দাও, লুপ চালাই দাও ইনপুট লুপে। তাহলে ইনপুট লুপে লুপ চালালে তুমি কি পেয়ে যাবা, আইবি পেয়ে যাবা। আইবি পেয়ে যাওয়া মানে ভাই কি জানা আছে তোমার কাছে, বিটার মানে একটু আগে বললাম, বিটার মানে কত রেঞ্জ, 50 থেকে কত 200, 200 কত আছে 50 দেওয়া আছে। তাহলে আইসি করলে আমরা কি জানি বিটা আইবি, তাহলে আইবি পেয়ে গেলাম, আইসি পেয়ে গেলাম। তাহলে এই আইসি আর আইবি যোগ করলে আমরা কি পাবো, আই পাবো। আর ভাই মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, বুঝতে পারছেন না জানি। তাহলে লুপ চালাও, তাহলে এখানে কত ভোল্ট, প্লাস কত ভোল্ট, 12 ভোল্ট। ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাহলে মাইনাস কত আইবি ইন্টু আরবি কত 240, আর এটার কি সেকেন্ড প্রান্ত কি মাইনাস, মাইনাস 0.7। তুমি কি এই পথ দিয়ে আসতেছো না, এই যে ভোল্টেজ দিয়ে আসতেছো না, তাই কি না? তাহলে এবার গ্রাউন্ডে চলে আসতেছো না, তাহলে ইকুয়াল কত হবে 0 ভোল্ট। তাহলে এখান থেকে আইবিটা বের করে ফেলো তো একটু। আইবি কিসে বেরোবে, মিলি অ্যাম্পিয়ার না অ্যাম্পিয়ারে বেরোবে, মিলি অ্যাম্পিয়ারে বেরোবে, কারণ এখানে রেজিস্ট্যান্স এসে কিসে, কিলো। আচ্ছা, তাহলে এখানে আইবি ক্যালকুলেট কত পাচ্ছি, 0.0 কত 047 কি মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। ব্যাস, তাহলে এটা ক্যান্সার, এটা কি আইবি একটা অ্যান্সার পেয়ে গেলাম ভাই। আইবি পাওয়া মানে যেহেতু বিটা দেওয়া আছে, আইসি বের করা উদ্ভবের কাজ করে ফেলো। আইসি কল আমরা কি জানি বলো, বিটা আইবি, বিটা কত 50, তাহলে 50 গুণ কত বেরোবে 0.047 করে ফেলো। 50 গুণ কত বেরিয়েছে 2.35, এটা কি মিলি অ্যাম্পিয়ার না, কারণ আইবি যেহেতু মিলি অ্যাম্পিয়ারে, তাহলে কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে কি বেরোবে, মিলি অ্যাম্পিয়ার বেরোবে। তাহলে দেখো তো এখানে যদি এই ডিভাইসে তুমি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে আইবি আর আইসি দুজন মিলে কি হবে, আই হবে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, আই ইকুয়াল টু কি বলতে পারি, আইবি প্লাস কি আইসি বলতে পারি। তাহলে এই দুটো কারেন্ট যোগ করে দিলে তুমি কি পাবা, আই পাবা। যোগ করে দাও কত বেরোয় 2.397 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1 নাম্বার শেষ, খতম। 2 নাম্বার এসে এবার কি বলছে, ভিসিই বের করো। কি বের করো, ভিসিই। সহজ হিসাব ভাই, আমরা শুধু ডিনোট করব কোথায় ভিসিই আছে, তাতে অঙ্ক শেষ। দেখো ভিসিই, তাহলে এক প্রান্ত কই আছে, সিতে আছে, আর এক প্রান্ত কই আছে বলো, ইতে আছে। তাহলে এই জায়গার যে ভোল্টেজ, এখানকার ভোল্টেজটাকে আমরা কি বলবো, ভিসিই। এখন বলো কোন প্রান্ত প্লাস ধরবো, কোন প্রান্ত মাইনাস ধরবো। আরে ভাই প্রথম প্রান্ত কি ধরবো প্লাস, পরের প্রান্ত কি ধরবো, কোনো কনফিউশন নাই, একদম রিল্যাক্সে আগাও, তাই কি না? তাহলে এবার তুমি যদি কি করো, আউটপুটে লুপ চালাও, তাহলে ভাই তুমি কি পাবা, ভিসিই পেয়ে যাবা, পাবো কি না? আউটপুটে লুপ চালাও, তাহলে কত ভোল্ট, প্লাস কত 12, মাইনাস কত বলো আইসি আর সি। আচ্ছা আইসি কত, আইসি বের করলাম কত 2.35 গুণ আরসি কত বলো, আরসি দেখো তো প্রশ্নটা কত, কত 22 না কত, কত দিয়েছে ওখানে 2.2 না 22, আরসি 2.2 বললাম না, 2.2 কনফিউশন আছে, 2.2। ওকে, তাহলে এবার কি সেকেন্ড প্রান্ত কি মাইনাস ভিসি, এইভাবে লুপ চালালাম, সেকেন্ড প্রান্ত কত মাইনাস ভিসি ইকুয়াল কি 0 না। সুন্দর করে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ভিসিই পেয়ে যাবো। সহজ হিসাব রে ভাই, ধরুন সাহেব কঠিন অঙ্ক খুব। এটা হচ্ছে 1 নাম্বার, এটা কয় নাম্বার 2 নাম্বার। নেন বাচ্চা পোলাপানের অঙ্ক এগুলো, ট্রানজিস্টর ম্যাথ। আমরা ভালো ভালো ম্যাথ করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 2টো ট্রানজিস্টর দিয়ে করবো, 3টা ট্রানজিস্টর দিয়ে করবো। কত বেরিয়েছে সি মিলছে দেখো তো সাগর, 6 কত 83 ভোল্ট মিলছে বইয়ের সাথে। আচ্ছা 3 নাম্বার আসো, 3 নাম্বার কি দেখো তো একটু, 3 নাম্বার কি ভিবি এবং কি বের করো, ভিসি বের করো। আচ্ছা ভিবি কোনটুকু দোলন, ভিবি মানে কি বেজে, বেজে ধরতে হবে, আর কোথায় ধরতে হবে, আর কোথায় ধরতে হবে, গ্রাউন্ডে। তাহলে এটা কি ভিবি না? তাহলে তুমি এই পথে লুপ চালাও, তাহলে ভিবির এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত লুপ চালালে কত ভোল্ট আসবে, 0.7 ভোল্ট আসবে না? কারণ এখানে তাহলে ভিবির মানটা পাচ্ছিল কত, কত ভোল্ট 0.7 ভোল্ট। আচ্ছা এবার কি বলছে ভাই, ভিসি বের করতে বলছে না? তাহলে ভিসি মানে কোন জায়গার, কালেক্টর থেকে বের করতে হবে, কালেক্টর থেকে বের করতে হবে, আর একদম কোন পর্যন্ত বলো, একদম গ্রাউন্ড পর্যন্ত না? তাহলে মজার বিষয় আছে যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে দেখো তো ভিসিও যা হবে ভিসিও কি হবে, তাই হবে না? কারণ ভিসিও এইটুকুর, আবার ভিসিও কি একই জায়গায় না, কিন্তু এখানে রেজিস্ট্যান্স থাকলে কি হয়ে যেত, অঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যেত, কারণ ভিসি এইটুকু জায়গা জুড়ে।
দেখো তো এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করো, আমরা যদি এরকম কনফিগারেশন হইতো, এই যে এরকম কনফিগারেশন হইতো, তাহলে এক্ষেত্রে ভিসি যা ভিসিইও তাই, কিন্তু এই কনফিগারেশন এইখান থেকে এইটুক কী হবে ভিসিই, আর ভিসি কোনটা হবে এইটুক না, আলাদা তাহলে ভিসি কিন্তু কি চেঞ্জ হতো, কিন্তু এখানে রেজিস্ট্যান্স নাই বিধায় ভিসি আর ভিসি কি বলতে পারি, সমান বলতে পারি। তাহলে এখানে আমাদের যে ভিসিই এর মানটা সেটা কার হবে, ভিসির সমান হবে। তাহলে ভিসি কত পাইছি 6.83 ভোল্ট। 4 নম্বর আসো, কি বলছে ভাই ভিভিসি। কনফিউশন, পোলাপান যে এত কনফিউশনে কেন থাকে আমি নিজেও জানি না। আসো দেখি এখন ভিভিসির ক্ষেত্রে পোলাপান চিন্তা করে ভাই কোন প্রান্ত প্লাস ধরবো কোন প্রান্ত মাইনাস ধরবো। আরে ভাই তুই প্রথম প্রান্ত কি ধর প্লাস ধর, পরের প্রান্ত কি ধর মাইনাস ধর, ঠিক আছে এইভাবে লুপ চালা, এবার এইভাবে লুপ চালা, এই ডিভাইসের চারদিক দিয়ে লুপ চালা, তাহলে তো অঙ্ক শেষ হয়ে গেল। বোঝে নাই ছেলে পেলে, ওই ধরুন বোঝে নাই। ভাই এটা লোকটা চালান দেখি দেখেন আপনি দেখেন ভিভিসি মানে কোন জায়গার, এই প্রান্ত কি এই প্রান্ত লাগাইতে হবে আর কি এই প্রান্ত লাগাইতে হবে না, তাহলে এই ভোল্টেজটাকে আমরা কি বলবো ভিবিসি হবে। এটা হস পস খেয়ে গেছে পোলা মানে বুঝতে পারলো এই জায়গাতে, ঠিক আছে। এই যে কি বলবো ভিবিসি বলবো না, ভিবিসি। আর এই ভোল্টেজটা কি, এই যে 0.7 ভোল্টের এই প্রান্ত কি প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, আর ভিসি কোনটা কি, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস না। মাইনাস তাহলে দেখো তো একটা ক্লোজ লুপ হচ্ছে কিনা এখান থেকে এটুকু হচ্ছে কিনা, বুঝতে হতো নাকি। এই একটু এই পাশে আঁকাই, ওখানে হসপস হয়ে গেছে জিনিসটা। আচ্ছা লাগবে না, দেখো এদিকে এটা কি বলো দলন সাহেব বি, বি এটা কি সি, এটা কি বলো ই ই না। তাহলে এই জায়গার ভোল্টেজ আমি জানি কত 0.7 ভোল্ট, আমি এই জায়গার ভোল্টেজ একটু আগে জেনে গেলাম না, এইটুকু ভোল্টেজ কি ভিসিই না, আর ভিবিসি বের করতে পারছে না। তাহলে ভিবিসি কোন জায়গার, এই যে এই প্রান্ত আর এই প্রান্ত, এটা কি ভিবিসি না, তাহলে এই প্রান্ত কি হবে প্লাস আর এই প্রান্ত কি হবে মাইনাস। তাহলে সুন্দর করে কি এইভাবে লুপ চালিয়ে দাও একটা, গোল করে হ্যাঁ এই যে ক্লোজ লুপ, আচ্ছা তাহলে শেষ। বোঝেন নাই সমস্যা হচ্ছে কেন, চালাই দেখেন তো তাইলে কেন সমস্যা হবে লুপে ভিবিসি, তাহলে বি এর এই প্রান্ত কি প্লাস এই প্রান্ত কি মাইনাস। কিন্তু এই যে যেমন এখানে হলো হ্যাঁ সি আর ই এর ভিতরে, হ্যাঁ তাহলে এইটুকুর ভিতরে তো করতে পারতাম। করতে পারতাম, কিন্তু তুমি এখানে ভোল্টেজ জানো না, জি তাহলে যেন আউটপুট লুপ দিয়ে তুমি বের করতে হলো। এটা সব জানি। আর এখানে হচ্ছে 0.7 শুধুমাত্র এখানে উপরেরটাই হবে না, এইখানে হবে 0.7, আর এগুলোতে এগুলো তো হবে না। কেন হবে না, কেন? কারণ বেস কালেক্টর তো আমরা ফরওয়ার্ড ব্যাচ দিচ্ছি না ভাই। আমি কি বেস কালেক্টরে ফরওয়ার্ড দিছি, বেস কালেক্টর অ্যাক্টিভ রিজন আছে কিনা ট্রানজিস্টর, জি জি তাহলে আমরা বেস কালেক্টরে কি দিই নাই ফরওয়ার্ড দেই নাই। যদি বেস কালেক্টর ফরওয়ার্ড দিতাম তখন আমরা কি বলতে পারতাম এখানে 0.7 আছে, কোনো সন্দেহ নাই। জি এটা ফরওয়ার্ডের মধ্যে আছে বুঝতে পেরেছেন নাকি, ফরওয়ার্ড দিচ্ছি কোন জায়গায়, এই যে এক জায়গায় আমরা কালেক্টরের মিটারে কোনো ভোল্টেজ দেই, ভোল্টেজ লাগাই না রে ভাই, বুঝতে পারা গেছে নাকি, বা কোনো ভোল্টেজ অন ভোল্টেজ পাই না। দেখো দিকে, তাহলে এবার লুপ চালাও, কোন দিক দিয়ে দিতে পারবা, আসো এইখান থেকে আসো, কত হবে প্লাস ভিভিসি, সেকেন্ড প্রান্ত কি বলো -0.7, এর সেকেন্ড প্রান্ত কি প্লাস না, তাহলে প্লাস কত ভিসি প্লাস ভিসি মান কত 6.83, ব্যাস হয়ে গেছে ইকুয়াল টু 0। বসাও ভিভিসি মান কত, নাও সহজ হিসাব। দোলন সাহেব বুঝতে পারছেন না, বোঝেন নাই, তুমি লুপ, আরে ভাই এভাবে লুপ চালাও কোনো সমস্যা নাই। দুপুরে সমস্যা নতুন লাগছে না একটু, হ্যাঁ নতুন লাগবে, কারণ এইভাবে লুপ চালায় না কেউ, তো এইভাবে যে পসিবল ম্যাথ করা এটা কেউ অ্যাভেলেবল না। নাও কত 6 পয়েন্ট কত 13 ভোল্ট, পারা যাবে তো। জি আচ্ছা এই ভিভিসি আরেকভাবে বের করা যেত না, আসো এইবার আমরা বইয়ের মতো করে বের করি। দেখো বইতে কী করছে, ভিভিসি মানে কি সিম্পল হিসাব, ভিবি মাইনাস কি ভিসি, সিম্পল, কিন্তু এভাবে করা যাইতে পারে, বুঝতে পেরেছেন। তাহলে ভিভিসি কত হবে, ভিভিসি করলে কত ভিবি মাইনাস ভিবি কত হবে 0.7, আর ভিসি কত বলেন, ভিসি কত পেলাম, ভিসি 6 পয়েন্ট কত 6.83 তাহলে কত বেড়েছে মাইনাস কত 6.13 ভোল্ট, এটা কি হবে অ্যান্সার। আশা করি পারা যাবে নাকি, যাবে তো নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের ম্যাথ করতে পারবো নাকি। আচ্ছা তোমরা একটা কাজ করবা, পারা যাবে তো নাকি এই টাইপের ম্যাথ, পারা যাবে না, জি সবই পারা যাবে। তাহলে ইনপুট লুপ হবে কিরকম, এরকম গিয়ে এটা হবে ইনপুট লুপ, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই অঙ্কে বলো তো এইখানে কারেন্ট কী হবে বলো তো একটু, এই কারেন্ট কী হবে আইবি হবে, এই কারেন্টটা কী হবে আইবি হবে, আর এই কারেন্টের নাম কী হবে আইই,
আচ্ছা এই কারেন্টটা কি হবে? আইসি আইসি হবে না, তাই কি না? তাহলে দেখো তুমি যদি কী করো, ইনপুটে লুপ চালাও, তো এখানে আইবি ড্রপ, আইবির জন্য ড্রপ -0.7, এখানে হবে কার জন্য ড্রপ? আইয়ের জন্য ড্রপ। আমি যদি কোয়েশনটা বলি কীভাবে দেখো, +20 -430 ইন্টু আইবি -0.7 -1K ইন্টু কত হবে? আই ইকুয়াল 0 না? তাহলে বি ইকুয়েশন কয়টা? একটা, দুটো হবে কেন? এই খবিস তার তোর গেছে নাকি মাথার উপর? আমি ইনপুটে লুপ চালাচ্ছি, ইনপুটে, তাহলে ইনপুটে থেকে লুপ দিলে এক ইকুয়েশন বেরোবে কয়টা? একটা ইকুয়েশন বেরোবে। কিন্তু ভাই আননোন দেখো দুইটা, কে কে আননোন? আই বি আননোন, আবার কি আই আননোন, আই বি আননোন, আবার কি আননোন? আই আননোন, আই বি আননোন আর কি আই আননোন। তাহলে আমরা এইটা একটু ধরাই দিই, জাস্ট এটা একটু ধরাই দিই আমি। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ এটা একটু ধরাই দিই, দেখো তাহলে বুঝতে পারবা। ইকুয়েশন লেখো তো, শুধু যদি এই পেজ নষ্ট না করি, দেখো ইকুয়েশন লেখো তো, কত হবে? +20 মাইনাস কত হবে? 430 ইন্টু কত হবে? আইসি সরি আইবি, আচ্ছা মাইনাস কত ভোল্ট? 0.7 মাইনাস কত হবে বলো? 1K ইন্টু কত হবে? আইই ইকুয়াল কত? 0। ভাই ইকুয়েশন কয়টা? একটা। আননোন কয়টা ভাই? আইবি আর আই। তাই তো ভাই কি করা যাবে না, এটা তো হলো না, সলভ করা যাবে? তাহলে ভাই চেষ্টা করতে হবে যে এই জিনিসটাকে একটা করে ফেলার, হয় আইবি করো নতুবা আই করো। তাহলে একটা কাজ করি আমরা, +20কে +20 এর মতোই রাখি, 430 থাকলো, আইবি রাখলাম মাইনাস কত? 0.7। ভাই একটু আগে আই আর আইবির মধ্যে সম্পর্ক পড়েছে, আই ইকুয়াল টু কত? 1 প্লাস বিটা ইন্টু আইবি। দেখো করছি কিনা, কেবলই করে আসলাম। আই ইকুয়াল কত? 1 প্লাস বিটা ইন্টু কত? আইবি। তাহলে বিটা প্লাস 1 মানে বিটাকে 1 বাড়াই দিয়ে তার সাথে আইবি গুণ করলে কি পেয়ে যাবো? আই পাবো। তাহলে বিটা দেশে কত? 50। তাহলে 50 যোগ করলে, 50 সাথে গুণ করলে কত হবে? 50 যোগ 1, তাহলে কত হবে? 51 ইন্টু কত? আইবি। এই দেখো হয়ে গেছে ইকুয়াল কত, বোঝো নাই? তাহলে এখান থেকে ধুম করে কি বেরোবে? আইবি বেরোবে, তাই কি না? এরকম করলে কি বেরোবে? আইবি বেরোবে। তাহলে আইবি যদি বেরোয়, আইসি পাবা, আইসি করলে বিটা আইবি, আইইও পাবা, তাই কি না? ভিসি কোন জায়গা থেকে দেখালাম? এই প্রান্তে ভিসি। তখন সুন্দর করে এইভাবে লুপ চালাবা, এখানে দেবে আইসি ড্রপ, এখানে আইসি ইন্টু আই ইন্টু 1 এর ড্রপ দিলে ভিসি পেয়ে যাবে। আশা করি মনে হয় পারবা। শুধুমাত্র এইচ দাগ বাদে বাকি সবগুলো করবা, কারণ স্যাচুরেশন রিজন এখনো কথাবার্তা হয়নি। একই অঙ্ক এখানেও, এই জায়গায়ও স্যাচুরেশন রিজনে কিন্তু কোনো কথাবার্তা হয়নি। তাহলে এগুলো একটু করে এই টাইপের ম্যাথ, এইটা করবা আর হচ্ছে এই গ্রাফের ম্যাথ করা দরকার, কারণ গ্রাফের ম্যাথ নিয়েই আমরা একটা টাইপের ম্যাথ হবে। হ্যাঁ, আর ভোল্টেজ ডিভাইডার যেগুলো সেগুলো আপাতত করার দরকার নাই। করা যাবে তো? আচ্ছা ঠিক আছে, নেন।